ঘটনাটি শুরু হয় 1990 সালের দিকে, যাকে জের ধরে আজও আমাদের সাথে কিছু না কিছু ঘটছে। ঘটনা শুরু হয়েছিল আমার নানা ও নানুর কাছ থেকে। ঘটনাটি বোঝার স্বার্থে আমি ঘটনার শুরু থেকে বলছি। আজ থেকে প্রায় 30 বছর আগে আমার নানা ছিল একজন নৌকার মাঝি। নানার বাড়ির পাশেই ছিল একটা নদী। সাধারণত ওই নদীতেই তিনি নৌকা চালাতেন এবং ওই নৌকার উপার্জিত টাকা দিয়েই তার ফ্যামিলি চলত। আমার নানার গ্রামের কয়েকটি গ্রাম পরে আমার নানুকে তিনি বিয়ে করেন। আমার নানার বাসা ছিল নদীর এপার এবং আমার নানুর বাসা ছিল নদীর ওই পার। মোট কথা তাদের দুজনের বাসা ছিল নদীর দুই পারে। বিয়ের অনেক দিন পর তাদের ঘরে একে একে 4টি সন্তান জন্ম নেয়, যার মধ্যে প্রথম দুজন ছিল ছেলে এবং পরের দুজন মেয়ে। এদের মধ্যে ছোটজন হচ্ছে আমার মা। তারা সবাই ছিলেন প্রাপ্তবয়স্ক। তখনও আমার আম্মুর বা কারো বিয়ে হয়নি। আমার নানা যে নৌকাটি চালাতেন, সাধারণত ওই নৌকাটা দুইজনে চালাতো, একজন রাতের বেলা আর একজন দিনের বেলা। যে রাতের বেলা নৌকা চালাতো তার নাম ছিল রহিম। নানা সাধারণত দিনের বেলা নৌকা চালাতো। আগে থেকে বলে রাখা ভালো যে তিনি ছিলেন মাছ ধরায় খুব পটু। রাতের সব সময় সে সম্পূর্ণ ফ্রি থাকাতে মাঝে মধ্যেই তার ছোট্ট একটি নৌকা ও জাল নিয়ে সেই নদীতে মাছ ধরতে যেতেন। একদিন দুপুরবেলা আমার নানুর কাছে খবর এলো তার ভাই নাকি অসুস্থ। তৎক্ষণাৎ তার ভাইকে দেখতে নানু তার বাপের বাড়ি চলে যায়। নানুর বাপের বাড়ি খুব কাছে থাকাতে যাওয়ার সময় নানাকে বলে যায় সে যেন তাকে সন্ধ্যার সময় নিয়ে আসে। তারপরও নানু তার বাপের বাড়ি চলে যায়। এদিকে সন্ধ্যা হতে থাকে আর নানা ভাবতে লাগলেন নদী দিয়ে তো যেতেই হবে, তাহলে জালটা নিয়ে যাই, যদি কিছু মাছ পাই। যেই ভাবা সেই কাজ। তিনি তার ছোট্ট নৌকা, জাল ও হ্যারিকেনটা নিয়ে নদীতে চলে যান। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তার জালে কোনো মাছ ধরা দেয় না। হঠাৎ করে তার জালে বড় বড় মাছ উঠতে শুরু করে। এর মধ্যে তিনি বুঝতে পারলেন সন্ধ্যা পেরিয়ে অনেক রাত হয়ে গেছে। তিনি ভাবলেন এবার মাছ ধরা থাক, অনেক মাছ পেয়েছি। তাই তিনি সেই মাছের ব্যাগটা নৌকায় রেখে নৌকাটাকে পাড়ে ভিড়িয়ে একটা গাছের সাথে বেঁধে হ্যারিকেনটা নিয়ে নানুদের বাসার দিকে রওনা হলেন। নানুদের বাসা থেকে নানুকে নিয়ে আসতে আসতে প্রায় রাত 11টা বেজে গেল। তখন গ্রামে 11টা মানে গভীর রাত। নানা ও নানি নদীর পাড়ে পথ দিয়ে হাঁটতে হাঁটতে সেই নৌকার কাছে আসতে লাগলেন। আর এরই মধ্যে টপ করে হারিকেনটা নিভে গেল। নানা লক্ষ্য করলেন অদৃশ্য একটা শক্তি তাদেরকে যেন সেই নৌকার কাছে বেঁধে নিয়ে যাচ্ছে। নানা শুনতে পেলেন পেছন থেকে চিকন গলায় কেউ বলে উঠল, এদিকে যাস না, খুব খারাপ। নানা পেছনে ফিরে দেখল পেছনে কেউ নেই। তিনি খুব ভয় পেলেন। নানা এই ব্যাপারে নানুকে কিছুই বলেননি, যদি সেও ভয় পায়। হাঁটতে হাঁটতে সেই নৌকার কাছে গেলেন এবং দেখতে পেলেন কিছু জিনিস তাদের নৌকার উপরে দাঁড়িয়ে আছে। নানা নৌকার আরেকটু কাছে গেলেন এবং দেখলেন শেয়ালের মতো অবয়ব কয়েকটা মিলে নৌকার ভেতরে থাকা সেই মাছগুলোকে খাচ্ছে। তারা দেখতে ছিল সম্পূর্ণ কালো। তাদের চোখগুলো ছিল চলচলে, যার মধ্যে ছিল একটি বাচ্চা প্রকৃতির। নানা ভাবলেন হয়তো এরা শেয়াল মাছের গন্ধ পেয়ে নৌকার কাছে এসেছে আর রাত বলে তাই কালো দেখাচ্ছে। তিনি নৌকার বৈঠা নিলেন এবং বৈঠা দিয়ে ভয় দেখিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করলেন। বড় বড়গুলো পালিয়ে গেলেও ছোট্ট বাচ্চা প্রকৃতির সেটা যেতে পারল না। এরই মধ্যে নানু বড় একটা লাঠি নিলেন এবং লাঠি দিয়ে বাচ্চাটিকে মারতে শুরু করলেন। মারতে মারতে এক পর্যায়ে সে বাচ্চাটি সেখানেই মারা গেল। এর মধ্যেই শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড়ের মতো প্রচন্ড বাতাস, যেন এই বাতাসের তুমড়ে মুচড়ে সারা পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে। নানা বুঝতে পারলেন নানুর জীবনের সবচেয়ে বড় ভুলটি তিনি করে ফেলেছেন। তারা দুজনেই দ্রুত নৌকাতে করে নদী পার হতে লাগলেন। নদীর মাঝখানে এসে পড়লেন এবং তারা শুনতে পেলেন নদীর ওপার থেকে হাজার শেয়ালের মতো কিছু একটা ডাকছে এবং তাদের ভাষায় আর্তনাদ করে তাদের
ততক্ষণে চলে আসেন যথারীতি। রাতের খাবার শেষ করে দুজনে ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর সময় একজন আরেকজনকে বলতে লাগলেন ঘটনার কে কি দেখেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়ে। সকালবেলা নানু ঘুম থেকে উঠতে পারলেও নানা ঘুম থেকে উঠতে পারলেন না। নানার খুব জ্বর এসেছে, অনেক ডাক্তার কবিরাজ, নানাকে 7 দিনের বেশি, তারপরেও বাঁচানো গেল না। সেদিন রাত থেকে 7 দিনের মাথায় আমার নানা মারা গেলেন। ঘটনা শেষ হয়নি। নানু ছিলেন গ্রামের সাধারণ মেয়ে, তাই সে ঘটনার কিছুই বুঝতে পারলেন না। নানার মৃত্যুর পরে সংসার চালানোর জন্য আমার বড় মামা সংসারের হাল ধরেন। যথারীতি মামাও নানার মতো দিনে নৌকা চালাতেন এবং উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাতে লাগলেন। নানার মৃত্যুর পর প্রায় 4 মাস সাধারণত মামার পরে রাতের বেলা রহিম নৌকা চালাতেন। একদিন রহিম মামাকে ধরে বললেন, কিছুদিন যাবৎ আমি খুব অসুস্থ, রাতের বেলা নৌকা চালাতে কষ্ট হয়, তুই কয়েকটা দিন রাতের বেলা নৌকাটা চালা, আমি দিনের বেলা চালিয়ে দেব। সুস্থ হয়ে যাওয়ার পরে না হয় আবার রাতে চালাবো, তুই দিনে চালাস। মামা তার অসুস্থতার কথা শুনে তাকে আর না করতে পারলেন না। ঘটনাটি বাড়িতে গিয়ে মামা নানুকে বলতেই নানু মামাকে সেখানে যেতে নিষেধ করলেন এবং বললেন, তুই ছোট মানুষ, রাতের বেলা ভয় পাবি। কিন্তু মামা তার কথা শুনলেন না। সে রাতের বেলা নৌকা চালাতে গেলেন এবং তার পরের দিন মামার লাশটা নদীর পাড়ে পাওয়া যায়। তার সাথে কি ঘটেছে কেউ বলতে পারে না। তার সাথে থাকা নৌকাটি কে যেন নদীর পাড়ে অর্ধেকটা ভেঙে রেখেছে এবং বাকি অর্ধেকটা পানির উপরে ভাসছে। মামার সারা দেহটা রক্তাক্ত, ঘাড় ভেঙে একপাশে ঝুলে আছে। কারা যেন তাদের শরীরের সকল রাগ মামার উপরে চালিয়েছে। মামার নিথর দেহটা পড়ে আছে। নানু কাঁদতে লাগলেন। এর মধ্যে রহিম নানা চলে আসেন এবং নানুর পায়ে ধরে কাঁদতে থাকেন আর বলেন, আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারিনি ওরা ওকে এত নির্মম ভাবে মেরে ফেলবে। সবাই অবাক দৃষ্টিতে রহিম নানার দিকে তাকিয়ে রইলেন এবং একজন বলল, আপনি কি জানেন ওকে কে মেরেছে? রহিম নানা বলতে শুরু করলেন। তিনি বললেন, ওর বাবার মৃত্যুর পর 1 মাস একদিন রাতের বেলা ঘুমের ঘোরে স্বপ্নে সে কিছু প্রাণী দেখেন এবং সেই প্রাণীগুলো তাকে বলেন, তুই আর কোনোদিন নদীর ঘাটে রাতের বেলা নৌকা চালাতে আসবি না। তারপরে সে যখন রাতের বেলা ওই নদীতে নৌকা চালাতে লাগলেন, নৌকা চালানোর সময় যখন সে একা থাকে, কারা যেন তার সাথে নদীর ঘাটে রোজ দেখা করে এবং নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে, শেয়াল রূপে, কখনো গরু ছাগল, নানা হিংস্র প্রাণী রূপে। তারপরেও সে যখন সেই স্বপ্নের পরোয়া করে না, রাতের বেলা নৌকা চালাতে লাগলেন, তখন থেকেই তার সংসারে নানাবিধ সমস্যা শুরু হলো এবং শেষ 2 দিন আগে ওই 2 প্রাণীগুলো তার স্বপ্নে আবার আসলো এবং তাকে বলল, তোকে না নিষেধ করেছি ওই নদীতে আর কোনোদিন নৌকা চালাবি না। তুই যদি আর কোনোদিন ওই নদীতে নৌকা চালাস তাহলে তোর সাথে তোর বংশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সে অসুস্থতার অজুহাতে মামাকে রাতের বেলা নৌকা চালাতে বলেন। তার অসুস্থতার কথা শুনে মামা রাতের বেলা নৌকা চালাতে যায় আর তারপরেই তার এই অবস্থা। ঘটনা শুনে সবাই অবাক হলেন, কিন্তু এতক্ষণে নানুর কাছে সব স্পষ্ট হয়ে গেল। তিনি বুঝতে পারলেন সেদিনের সেই প্রাণীগুলো মামার এই অবস্থা করেছে। তারপর থেকেই নানু কেমন যেন হয়ে গেলেন। তার 3 সন্তানকে নিয়ে নানা ধরনের কবিরাজ, ফকির ও হুজুরদের দেখাতে শুরু করলেন, কিন্তু কেউ এর সমাধান দিতে পারল না। যার কাছে যান সেই বলেন সে এই কাজ করতে পারবেন না। তারপর একদিন এক ব্যক্তির কাছ থেকে হুজুরের সন্ধান নিয়ে নানু তার কাছে যান এবং তাকে বিস্তারিত খুলে বলেন। হুজুর বললেন, এটা খুব কঠিন কাজ, আমি এই কাজ করতে পারবো না। কিন্তু নানুর আকুতি মিনতি শুনে সে আর তাকে ফিরিয়ে দিতে পারল না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি সামনের শুক্রবারে জুম্মার নামাজের কিছুক্ষণ আগে আমার কাছে আসবেন। নানু তার কথা মতো শুক্রবার তার 3 সন্তানকে নিয়ে হুজুরের কাছে গেলেন এবং হুজুর তাদেরকে সেই নদীর পাড়ে নিয়ে গেলেন এবং সেই নদী থেকে গোসল করে কোরআনের কিছু আয়াত পড়ে তাদেরকে ঝাড়ফুঁক করে দিলেন এবং নানুর হাতে একটা তাবিজ দিলেন আর বললেন, এটা আপনার ঘরে কোনো একটা মাটির নিচে পুঁতে দেবেন। আর বলেন, আমি জানি না এই তাবিজের শক্তি কতদিন ওদেরকে টিকিয়ে রাখবে। নানু তার কথা মতো তাবিজ টেনে মাটিতে পুঁতে দেয়
এবং তারপর থেকে তাদের সাথে কোনো রকম সমস্যা হয়নি। তারপর নানু তার 3 সন্তানকে কখনো রাতের বেলা বাইরে যেতে দিতেন না। তারপর 1 বছর, 2 বছর, 3 বছর পেরিয়ে যায়। এর মধ্যে আমার খালারও বিয়ে হয়ে যায়। গ্রামের সবাই ঘটনা বলতে শুরু করে, শুধু নানু ছাড়া। হঠাৎ একদিন ছোট মামা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায়। বাজারে যাওয়ার সময় ছোট্ট একটা সাঁকো পার হয়ে বাজারে যেতে হয়। তিনি সেই সাঁকোর উপরে উঠলেন। সাঁকোর মাঝ পর্যায়ে থাকা অবস্থায় তিনি দেখলেন সাঁকোর ওপারে হাজারো হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে। তিনি অনেক ভয় পেলেন এবং বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে পেছনের দিকে তাকিয়ে দেখলেন পেছনেও হাজার প্রাণী তাকে ধরার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। তাকে ধরতে পারলে তারা ছিঁড়ে ফেলবে, তার কলিজা বের করে খাবে। এর মধ্যে সাঁকোর ওপার থেকে কিছু মানুষ আসলে এবং তাদের শব্দ শুনে সবাই সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল। মামা বাজারে না গিয়ে দ্রুত বাড়ি ফিরে এলেন এবং নানুর কাছে সব ঘটনা খুলে বললেন। নানু শুনে 9-6 মিলিয়ে দ্রুত মাটির নিচে থাকা তাবিজ খুঁজতে লাগলেন, কিন্তু সেখানে কোনো তাবিজ নেই, এক টুকরো কাগজ ছাড়া। নানু বুঝতে পারলেন এটা ওই প্রাণীদের কাজ। নানু সকালবেলা দ্রুত ওই হুজুরকে খুঁজতে গেলেন, কিন্তু তাকে পেলেন না। সে নাকি অন্যত্র চলে গেছে। নানু কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তাই তিনি মামাকে সবসময় কাছে কাছে রাখতেন। কিন্তু একটা মানুষকে কতক্ষণ কাছে রাখা যায়? কয়েকদিন পর রাতের বেলায় বাথরুমে যাবার উদ্দেশ্যে মামা নানুকে না বলেই ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু সে আর ঘরে ফিরে আসতে পারল না। অনেকক্ষণ যাবৎ ঘরে না থাকার কারণে নানু তাকে খুঁজতে থাকেন, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। পাওয়া গেল পরের দিন সকালে এক ধান খেতে, সারা শরীরে কাদা মাখা মৃত শরীর। তারপর থেকে আমার নানু পাগলের মতো হয়ে গেলেন। তার সামনে যেই আসে তাকেই তিনি উল্টো পাল্টা গালিগালাজ করেন। অন্যদিকে খালার বিয়ে হয়ে যাওয়ার পরে ঘরে কয়েকটি সন্তান জন্ম নেয়, কিন্তু সেই সন্তান 1 মাসের বেশি বাঁচে না। কয়েক বছর পর তার ঘরে একটি ছেলে সন্তান আসে এবং বেঁচেও থাকে, কিন্তু ছেলেটি জন্মগত পাগল হয়। তার বয়স এখন 25 বছর। 3 বেলা খাবার ছাড়া সে আর পৃথিবীতে কিছুই বোঝে না। আর খাবারের তালিকায় আছে শুধু মাছ আর ভাত। মাছ ছাড়া সে কোনোদিন খাবার খেতে চায় না। যত পচা মাছই হোক, রান্না করে দেয়া হোক, মুহূর্তের মধ্যে সে সাবার করে ফেলে। আমরা জানি না সেদিনের সেই রাতে নানুর হত্যা করা ওই প্রাণীগুলো কি ছিল, যাকে হত্যা করার শাস্তি আমার নানা মামাদের জীবন দিয়ে দিতে হয়েছে, এবং যারা বেঁচে আছে তাদেরকেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভূত.com-এর লিসেনারদের যারা আছে, কেউ যদি জানেন এই প্রাণীগুলো কি হতে পারে, দয়া করে বলবেন। এতক্ষণ তো বললাম আমার নানা, নানি, মামা ও খালার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি, কিন্তু এখনো বাকি রয়ে গেছে আমার মা ও আমাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা। আরেকদিন সময় পেলে মা আর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলবো। আজ এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। এটি আমার নানি, মামা ও খালাদের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। অবিশ্বাস যদি হয় তাহলে আমার খালার ছেলে, আমার নানু এখনো জীবিত আছে। আপনারা এসে দেখে যেতে পারেন। অপ্রকাশযোগ্য শুধুমাত্র যারা সরেজমিন প্রমাণ চান তাদের ঠিকানা দেবেন, এই বলে তিনি ঠিকানা দিয়েছেন। আমার মনে হয় চমৎকার একটি ঘটনা, এবং এই ঘটনার সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই প্রাণীটার যদি কেউ সন্ধান জানেন তাহলে তিনি সেটা জানাতে বলেছেন। আমাদের নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনি অবশ্যই জানাতে পারেন, অর্থাৎ আমাদের ফেসবুক পেজের যে কমেন্ট সেকশন সেখানে অবশ্যই আপনি জানাতে পারেন যদি কেউ জানেন যে এই প্রাণীগুলো আসলে কি। আর সেই সাথে আপনি আপনার পরিবারের বাকি সদস্যদের ঘটনাগুলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আশা করছি যে আপনি খুব দ্রুত জানাবেন। এবং কেউ যদি পার্সোনালি যোগাযোগ করতে চান তাহলে আমাকে ইমেল করবেন, ওনার আমি অ্যাড্রেসটা আপনাদেরকে তাহলে দিয়ে দিব। তো যাই হোক, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। চলে যাব আমাদের পরের ঘটনায়, সাথেই থাকুন। Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম টু Bhoot.com। আশা করছি প্রথম ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমি যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরও একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত
পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আফনান। ভূত.com-এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা জানেন, সারা পৃথিবী একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধরত। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশে প্রায় সবাই হোম কোয়ারেন্টাইনে মধ্যে আছেন সবাই। তো এই মুহূর্তে যে যেখানে আছেন, সবার উদ্দেশ্য করে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তের যে দায়িত্বটা রয়েছে সেটা হচ্ছে যে, আপনারা জানেন মোটামুটি বিভিন্ন মাধ্যম দিয়ে এই রোগের লক্ষণ কী কী করণীয় সবাই জানেন, কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের সকলের উচিত যে আমরা যেন ইনফেক্টেড না হই বা আমাদের মাধ্যম দিয়ে কেউ যেন ইনফেক্টেড না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা এবং নিশ্চিত থাকা। এবং এই জন্য সবাই আমরা আশা করব যে সবাই আমরা হোম কোয়ারেন্টাইনটা মান্য করব। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করব না। বাইরের থেকে ফিরে এসে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করব। এবং যেই ধর্মের আছি, আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন অতি সত্বর এই সমস্যাটিকে পৃথিবী থেকে দূর করেন এবং আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। যেহেতু আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে এখন আছি, তো এই জন্য আসলে স্টুডিওতে এসে স্টোরি শেয়ার করাটা সম্ভব হলো না। এই জন্য রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সিলেটের একটি ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঘটনাটির সময়কাল 2005 সালের দিকে, এবং যার সঙ্গে ঘটেছিল উনি সিলেটের শ্রীমঙ্গলের একটি চা বাগানে কাজ করতেন। চা বাগানের মালির দায়িত্বে ছিলেন উনি। তো ওনার নাম ছিল আব্দুস সবুর মিয়া। তা আব্দুস সবুর মিয়া, ওনার যে কাজটি ছিল সেটা হচ্ছে যে বিকাল থেকে এমনিতে উনি সবসময় একটু দেখাশোনা করতেন এবং স্পেশালি সন্ধ্যার পরে ওনার ছুটি হয়ে যেত। তো তখন উনি যেটা করতেন সেটা হলো, ওনাদের চা বাগানের থেকে যে থাকার ব্যবস্থা করা হয়েছিল চা বাগানের যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, উনি সেখানে থাকতেন। তো যথারীতি এভাবেই ওনার দিন চলছিল। হঠাৎ একদিন, ওই সময়টা ছিল আবার শীতকাল এবং ওনার ছুটির সময়টা ছিল বেসিক্যালি সন্ধ্যা 6টা থেকে। এখন গরমকালে সন্ধ্যা 6টা, কিন্তু তখনও সন্ধ্যা নামে না। কিন্তু শীতকালে কিন্তু আমরা দেখি মোটামুটি 5:30টার মধ্যে অনেক সময় মাগরিবের আজান শেষ হয়ে নামাজও শেষ হয়ে যায়, তখন বেশ রাত হয়ে যায় 6টার সময়। তো উনি একদিন শীতকালে, প্রচণ্ড কুয়াশা পড়েছে আবার সেদিন, তো ওই দিন উনি ওনার চা বাগানের ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে সেখানে ফিরছিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা যারা সিলেট গিয়েছেন তারা খেয়াল করবেন যে সিলেট যাওয়ার সময় স্পেশালি শ্রীমঙ্গলের কাছাকাছি জায়গায় যেখানে অনেক চা বাগান দেখা যায়, আমরা দেখি যে রেল লাইনের দুধারে অনেক চা বাগান রয়েছে এবং বাংলাদেশের খ্যাতনামা অনেক চা কোম্পানির চা বাগানগুলো সেখানে রয়েছে। তো উনি ওরকমই একটা খ্যাতনামা চা কোম্পানির চা বাগানে চাকরি করতেন। তো ওই সময়ে উনি একদিন ওনার ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে ফিরে আসছিলেন। তো থাকার জায়গাতে আসতে হলে ওনাকে রেল লাইনটা পার হয়ে আসতে হতো। তো রেল লাইনটা পার হয়ে উনি যখন আসছিলেন, হঠাৎ করে উনি দেখেন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, টর্চ লাইটের আলো যখন রেল লাইনের উপর ফেলেছেন পার হওয়ার জন্য, হঠাৎ করে উনি দেখেন যে একটি ছিন্ন ভিন্ন একটি লাশ রেল লাইনের স্লিপারের উপরে পড়ে আছে এবং রেল লাইনের মোটামুটি লোহার দুই পাশেও পড়ে রয়েছে। তখন উনি এটি দেখে খুব ভয় পেয়ে যান। ওনার আশেপাশে তো কোনো লোক ছিল না, উনি একা ছিলেন। তখন উনি চিৎকার করতে করতে ওনার যে থাকার জায়গা প্রায় 0.5 কিলোমিটার দূরে ওইখান থেকে ছিল, তিনি ওইখানে চলে যান। ওখানে উপস্থিত যারা অন্য লোক যারা ছিল তাদেরকে সব ঘটনাটি খুলে বলেন এবং তাদেরকে উনি সাথে করে নিয়ে আসেন। সাথে করে নিয়ে আসার পরে অদ্ভুত ব্যাপার যে ওখানে আসলে কোনো ডেড বডি ছিল না, এবং ডেড বডি তো দূরের কথা, কোনো রক্তের কোনো দাগও সেখানে ছিল না। তখন ওনারা যেটা করেন যে আব্দুস সবুর মিয়া যে জায়গাটি দেখিয়েছিলেন সেই জায়গা ছাড়াও মোটামুটি এপাশ ওপাশ প্রায় 0.5 কিলোমিটার রেল লাইনের ওনারা ঘুরে আসেন, কিন্তু কোথাও কোনো এই টাইপের কোনো জিনিস ওনারা দেখতে পান না, যে কোনো লাশের কোনো নিদর্শন বা কোনো চিহ্ন, কোনো রক্তের চিহ্ন ওনারা পান না। তখন সবাই সবুর মিয়াকে বলে যে এখান থেকে ট্রেন তো গিয়েছে সেই দুপুরের দিকে, যদি কেউ লোক মারা যেত তাহলে অন্য লোকের নজরে তো পড়তো, আর
ঢাকা বা চিটাগাং থেকে বা অন্য জায়গা থেকে যে ট্রেনটি আসবে সেটি আসতেও অনেক দেরি আছে, সুতরাং এখানে কোনো মানে মানুষ কাটা পড়েনি, তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। তখন সবুর মিয়া চিন্তা করে আসলেই তো সর্বশেষ যে ট্রেনটি গিয়েছে এটি 3টা বা 4টার দিকে গিয়েছে বিকাল, তো ওই সময় যদি কোনো লাশ কাটা পড়তো তাহলে ওই সময় তো অনেক মানুষ সেদিক দিয়ে গিয়েছে, তারা তো দেখতে পেত, সুতরাং এটা হয়তো বা তার মনের ভুল হতে পারে। এই চিন্তা করে সবার সাথে উনি আবার অন্য থাকার জায়গায় চলে যান। এই ঘটনার সপ্তাহ 2 পরে সেম ঘটনা আবার উনি প্রত্যক্ষ করেন। তো এবার দেখেন যে এবার আর একটি লাশ না, এবার মনে হচ্ছে 2-3টি লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। এটি দেখে উনি তখন নিশ্চিত হন আসলেই কি উনি ঠিক দেখছেন, এবং উনি টর্চ মেরে খুব ভালো করে দেখেন যে ওখানে একটা পুরুষের মানে মাথা পড়ে আছে, একটা মহিলার মাথা পড়ে আছে, এবং একটি 15 থেকে 18 বছর বয়সী কোনো একটা বাচ্চা ছেলের মাথাও পড়ে আছে, এবং তাদের দেহের বিভিন্ন ছিন্ন ভিন্ন অংশ সেখানে পড়ে আছে। তো উনি খেয়াল করলেন যে এরা ট্রেনেই কাটা পড়েছে। তখন উনি আবার চিৎকার করতে করতে চলে যান এবং ওনার যে থাকার জায়গা সেখান থেকে লোকজন নিয়ে আসেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, এবার এসেও ওখানে কাউকে দেখা যায় না। তো এই বারবার যে উনি একটা ভুল জিনিস দেখছেন, এটা দেখার ফলে ওনার যারা কলিগ ছিলেন তারা ওনাকে খুব ভৎসনা করেন যে তুমি এরকম ভুল দেখছো, নিশ্চয়ই তোমার কোনো অসুখ হয়েছে বা তোমার কোনো সমস্যা হয়েছে যার কারণে তুমি এই জিনিসগুলো ভুল দেখছো। তো এরকম তো কেউ মারা যায় নাই, ট্রেনে যদি কাটা পড়তো তো ট্রেনের আসা যাওয়ার সময় তো একই রকম, 3টা-4টার দিকে ট্রেন চলে গেছে, যদি কেউ কাটা পড়তো তাহলে তো এটা নিয়ে অনেক হইচই পড়ে যেত। তো উনি চিন্তা করেন যে আসলেই তো তাই, কারণ আজকে এসেও কিছু পাওয়া গেল না, অথচ আমি কিছুক্ষণ আগেই দেখে গেলাম কি বিভৎস কিছু লাশ, কিন্তু আজকে এসেও কিছু পাওয়া গেল না। তখন উনি চিন্তা করেন আসলে ওনার কোনো সমস্যা হয়েছে, বা উনি খুব ভীত হন আর কি, এবং ভীত হয়ে উনি যেটা করেন সেটা হলো উনি পরের দিন চাকরিটা ছেড়ে দেন। উনি চাকরি ছেড়ে দিয়ে উনি সিলেটের আম্বরখানা নামক যে জায়গাটা আছে একদম সিলেট মেইন শহরে, এই আম্বরখানা থেকে একটু সাইডেই কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার আছে, এবং ওই সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টগুলো আছে ওই মাজার সংলগ্ন। তো উনি ওই একটি রেস্টুরেন্টে উনি হোটেল বয় হিসাবে চাকরি নেন, এবং ওখানে বেশ উনি স্বাভাবিকভাবেই উনি ওনার মানে কাজ করছিলেন। তো ওখানে কাজ করার 2 থেকে 3 মাস পর হঠাৎ উনি একটি প্রবলেম ফেস করা শুরু করেন। সেটা হলো যে উনি যে জায়গাটা থাকতেন সেটা হলো সিলেটের টিলাগড় নামক একটি জায়গা রয়েছে, ওই টিলাগড়ের ওখানে উনি একটি টিনশেড বাসা, ছোট্ট একটি টিনশেড বাসা ভাড়া করে নিয়ে থাকতেন। উনি একা ছিলেন, উনি তখনও বিয়ে করেননি, তো উনি ওই বাসাতে থাকতেন। তো উনি রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো ওয়াশরুমে যখন উনি যান তখন ওয়াশরুমে গিয়ে উনি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে পড়ে যান। এতে করে কি হয়, ওনার ওই বাসার আশেপাশে যে সমস্ত বাসা ছিল সেখানকার লোকজন ওনার এই প্রচণ্ড চিৎকারটা শুনতে পান, এবং তারা ওখানে চলে আসেন, দেখে যে উনি ওয়াশরুমের ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তারা যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং উনি জ্ঞান ফেরার পরে যখন জিজ্ঞেস করে যে আসলে কী হয়েছিল, তখন উনি বলেন যে উনি যখন রাত্রেবেলা ওয়াশরুমের যেই দরজাটি যখনই খুলেছেন উনি দেখেন ওয়াশরুমের ভিতরে একটি মৃতদেহ পড়ে আছে এবং লাশটি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন অবস্থায়। এবং ছিন্ন ভিন্ন অবস্থায় যদি হতো সেটাও একটা ব্যাপার ছিল, কারণ উনি এর আগে ছিন্ন ভিন্ন লাশ দেখেছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই লাশের যে মাথাটি ছিল সেটি আব্দুস সবির মিয়ার দিকে তাকিয়েছিল, এবং শুধু তাকিয়েছিল তা কিন্তু নয়, সে আমরা যেমন চোখের পলক ফেলি এরকম চোখের পলক ফেলছিল এবং তার দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখেই উনি বেসিক্যালি প্রচণ্ড ভয় পান এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন সবাই তাকে মানে মোটামুটি যতটুকু সুস্থ করার দরকার ওই সময় তাকে সুস্থ করার চেষ্টা করেন, এবং এই ঘটনা সেম ঘটনা আরও কয়েকবার উনি ওই বাড়িতে ফেস করেন। তো এইভাবে চলতে থাকলে মানে উনি এক রকমের উন্মাদের মতো হয়ে যান যে না, এভাবে চলতে পারে না, একই বিষয় আমি কেন বারবার দেখছি, এরকম ঘটনা কেন আমার সাথে ঘটছে। উনি এর কোনো সমাধান বা এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে না, আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। ওনার বাড়ি ছিল আবার হবিগঞ্জে একটি গ্রামে ছিল। তো উনি হবিগঞ্জে ওনার বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে ওইখানে উনি কাজের সাথে লিপ্ত হন, এবং ওনারা আবার 51বর্তী পরিবার ছিলেন, অনেকগুলো দেখা যাচ্ছে যে শরিক যারা যেটা বলে আর কি, শরিক ঘর পাশাপাশি ছিল এরকম আর কি। তো উনি একটি ঘরে থাকতেন আর কি।
তো প্রথম দিকে মাসখানেক উনি বাসায় বেশ স্বাভাবিকভাবে জীবনযাপন করা শুরু করেন এবং ওনার সাথে যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল ইতোপূর্বে, যে চা বাগানে বা পরবর্তীতে সিলেট শহরে আসার পরে, তো এই ধরনের বিষয়গুলো উনি পরিবারের কাউকে বলেননি। কিন্তু বাসায় যখন উনি ফিরে আসেন, ফিরে আসার মাসখানেক পর একটি নতুন সমস্যা উনি ফেস করতে থাকেন। সেটা হচ্ছে যে উনি রাতের বেলা একদিন উনি ফিল করছিলেন যে ওনার দরজার বাইরে কে বা কারা মানে হাঁটাহাঁটির শব্দ। উনি চিন্তা করেন যে হাঁটাহাঁটির শব্দ, এটা হয়তো বা কোনো লোক যাচ্ছে। তো প্রথম দিকে রাতের, বিশেষ করে রাত 1টা বা 2টোর দিকে উনি হাঁটাহাঁটির শব্দ শুনতেন। তো এটি আসলে উনি অতটা গুরুত্ব দিতেন না। তো গুরুত্ব না দিয়ে উনি চিন্তা করতেন হয়তো বা লোকজন এমনি হেঁটে যাচ্ছে, উনি এতটুকুই শুধু চিন্তা করতেন। কিন্তু চিন্তা করলেন যে এত রাত্রে আসলে হেঁটে যায় কারা, আমি একটু দেখি। তো উনি ওই চিন্তা করে যখন লোকজনের হাঁটার শব্দ উনি পাচ্ছিলেন, তখন উনি হঠাৎ করে জানালা খোলেন। জানালা খুলে যে দৃশ্যটা উনি দেখতে পান, আসলে এটা মানে কখন এটা আসলে সহ্য করাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। উনি দেখেন যে বেশ 4-5 জন লোক ওনার জানালার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল কারোরই মাথা ছিল না, যে মাথাবিহীন মানুষ, স্বাভাবিক মানুষ হেঁটে চলে যাচ্ছে। তখন জানালা যখন উনি খুলেছিলেন, তখন ওই দৃশ্য দেখার পরে হঠাৎ করে যেটা হলো, ওই মাথাবিহীন যে 3-4 জন মানুষের অবয়ব ছিল, তারা একটু তার দিকে ঘুরে দাঁড়ালো এবং ঘুরে দাঁড়ানোর সাথে সাথে আব্দুল সবুর মিয়া উনি জানালা বন্ধ করে দেন এবং প্রচণ্ড ভয় পান এবং চিৎকার করতে থাকেন। তো চিৎকার করলে পারে ওনার যেই অন্যান্য পাশে ওনার যে ঘরগুলো ছিল ওনার আত্মীয় স্বজনদের, তারা সেখান থেকে চলে আসেন, এসে জিজ্ঞেস করেন কী হয়েছে। তখন ওই সব ঘটনাটা খুলে বলেন। তখন বাড়ির সদস্যরা বলে যে এটা তোমার মনের ভুল, আসলে এরকম কোনো ঘটনা তুমি দেখো না, এটা জাস্ট এমনি মনের ভুল। তখন ওই রাতে ওনার সঙ্গে আরেকজন লোক থাকেন ওনার ঘরেই, যাতে করে আবার ভয় না পান। তো এরপরে সপ্তাহখানেক আর কোনো সমস্যা নেই। এরপরে হঠাৎ করে একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ওনার ঘরের যে জানালাটা কাঠের জানালা। আমরা জানি যে গ্রামের বাসাবাড়ির যে জানালাগুলো ম্যাক্সিমাম সব কাঠের হয় আর কি, অধিকাংশ কাঠের হয়। তো রাতের বেলা ওনার জানালার উপরে আমরা যেমন যদি আমরা 5 আঙ্গুল দিয়ে যদি কোথাও আঘাত করি, মানে 5 আঙ্গুল মানে হাতের পাঞ্জা দিয়ে যদি কোথাও অনেক সময় দরজার উপরে আমরা শব্দ করি, তো ওই রকম মনে হচ্ছিল জানালার উপরে, কাঠের জানালার উপরে এরকম থপ করে শব্দ করছে, মানে জানালা খোলার জন্য বলছে। তখন উনি প্রথমে চিন্তা করেন হয়তো বা পরিচিত কেউ, উনি ভিতর থেকে বলেন যে কে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। যেহেতু উত্তর আসে না, উনি জানালা খোলেন না। তো এরকম প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছিল এবং উনি পরিবারের সঙ্গে শেয়ার করেন ঘটনাটা। তো অদ্ভুত ব্যাপার হলো, পরিবারের সদস্যরা কিন্তু এই টাইপের জানালার কোনো শব্দ ওনাদের কানে আসতো না এবং না আসাটাই স্বাভাবিক, যেহেতু প্রত্যেকটা ঘর সামান্য একটু দূরে অবস্থিত, হয়তো বা ছোট শব্দের আওয়াজটা অত জোরে না, যার কারণে তারাও শুনতেন না। তো প্রথম দিকে জানালাতে শব্দ হতো, এরপরে একদম ওনার ঘরের যেই দরজা, সদর দরজা, এই দরজায় এরকম শব্দ হতো যে দরজাটা খোলার জন্য মানে শব্দ করছে বাইরে থেকে, যে ভিতর থেকে যেন দরজাটা খোলা হয়। তো উনি কিছুতেই খুলতেন না এবং যখনই এরপরে যখন দরজায় শব্দ হওয়া শুরু হলো, প্রচণ্ড জন্য চিৎকার চেঁচামেচি করতেন। যখনই লোকজন চলে আসতো, বাইরে থেকে লোকজনের আওয়াজ শুনতো, তখনই দরজা খুলে দিতেন এবং বাইরে কোনো লোকজন দেখা যেত না। মানে দেখা যেত না বলতে যে যারা শব্দ করেছে একটু আগে বাইরে, বা কে বা কারা শব্দ করেছে, এরকম কাউকে কেউ দেখতেন না। তো এই ধরনের ঘটনা যখন ঘটছিল, তখন ওনার পরিবারের সদস্যরা তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যান, তাকে যারা প্যারানর্মাল ট্রিটমেন্ট করেন তাদের কাছে নিয়ে যান। তখন তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা বলে যে তাকে খুব দুষ্টু কিছু জিন আসর করেছে, যার কারণে তাকে এইভাবে ভয় দেখাচ্ছে। তখন ওই সমস্ত লোকজনও তাকে এই বিষয় থেকে যাতে যেন উনি সুস্থ হয়ে ওঠেন চেষ্টা করেন, কিন্তু আসলে চেষ্টায় কোনো লাভ হয় না, বরং আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। উনি শরীর খুব দুর্বল হয়ে যেতে থাকে, উনি রোগাক্রান্ত হয়ে যেতে থাকেন, আস্তে আস্তে খুব শুকিয়ে যেতে থাকেন। এর ভিতরে আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে উনি মানে যে বিছানায় ঘুমাতেন, এখন উনি মানে বিছানায় শোয়ার সাথে সাথে উনি ফিল করতেন ঠিক মধ্যরাত্রে যখন ওই জানালায় যখন শব্দ করে বা দরজায় শব্দ করে, তখন উনি যে বিছানায় শুয়ে থাকতে, সেই বিছানাটাও না ভাইব্রেট করে ওঠে, মানে কেঁপে ওঠে।
এই নতুন সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে উনি ওনার বিছানাটা কেঁপে ওঠা শুরু করে। তখন উনি আবার চিৎকার চেঁচামেচি করতে থাকেন, বাইরের থেকে লোক আসে। তো তখন যেটা হয়, উনি আর মানে এত ভয় পেয়ে যান, উনি ঘরের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। উনি আর দরজা খুলতে পারেনি, বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে আসে লোকজন। তখন তাকে আবার একটু মানে সেন্স ফিরে আনার চেষ্টা করে, এবং উনি তখন দেখলেন যে না, অনেক চেষ্টা করে যখন উনি কোনো লাভ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না, তখন উনি চিন্তা করেন যে আমি কারো কাছে আর যাবো না, আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে যাবো সুস্থ হওয়ার জন্য। এই জন্য উনি যেটা করতেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, তাহাজ্জুদের নামাজও উনি রেগুলার পড়তেন। এবং রেগুলার নামাজের সময়, স্পেশালি তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলার দরবারে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ আমার এই সমস্যাকে দূর করে দাও, আমার এই অসুবিধাটাকে দূর করে দাও। তো এরকম মাসখানেক উনি যখন আল্লাহ তাআলার দরবারে করেন, এই মাসখানেকের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। একদিন উনি রাতের বেলা স্বপ্ন দেখছিলেন ঘুমের মধ্যে। তো স্বপ্নে দেখছিলেন একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়া, দুটো ঘোড়া দেখছেন উনি। এবং সাদা ঘোড়াটা মানে কালো ঘোড়াকে অ্যাটাক করে বসে, মানে আক্রমণ করে বসে। এবং কালো ঘোড়াটা খুব শক্তিশালী, সে বারবার সাদা ঘোড়াটাকে ধরাশায়ী করে ফেলছে প্রায়। কিন্তু শেষ দিকে যুদ্ধ করতে করতে দুটি ঘোড়া যখন যুদ্ধ করছিল, একটি সময় সাদা ঘোড়া কালো ঘোড়ার উপর চড়াও হয়ে বসে এবং কালো ঘোড়াটিকে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পর এই স্বপ্নটা উনি ভালো একজন আলেমের সাথে শেয়ার করেন। এবং সেই আলেম বলেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার সমস্যাটাকে দূর করে দিয়েছেন। এবং সত্যি রাসেল ভাই, যে এই স্বপ্নটা দেখার পর স্টিল নাও আজ পর্যন্ত ওনার কিন্তু আর কোনো সমস্যা হয়নি এই টাইপের, এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ। কিন্তু কোন জায়গা থেকে কোন ঘটনার প্রেক্ষাপটে ওই দুষ্টু জিন ওনাকে অ্যাটাক করেছিল এটি জানা যায় না, তবে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। এখনও উনি যেটা করেন সেটা হলো, ওই সিলেটের আম্বরখানাটা একটি রেস্টুরেন্টে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, এখনও উনি আছেন। এই ঘটনাটি আমার সিলেটের বন্ধু শাহ রেজাউল হাসান রোহান, ও আবার সম্প্রতি নিউ ইয়র্কে চলে গিয়েছে। তো নিউ ইয়র্ক থেকে আমাকে এই ঘটনাটি ও শেয়ার করেছে, যেহেতু ওর বাড়ি সিলেটে। এই ঘটনাটি আসলে ওই কালেক্ট করে আমাকে দিয়েছিল। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাসেল ভাইকে, এই একটা কঠিন সময়েও আমাদেরকে ভূত.com এর মাধ্যমে লোমহর্ষক কিছু গল্প উপহার দেওয়ার জন্য। সেই সাথে লিসেনারদেরকেও জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, এবং সকলের জন্য সুস্থ থাকেন সেই কামনা করছি। আমিও যেন সুস্থ থাকি, সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো একটি পর্বে আরেকটি গল্প নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সিঙ্গাপুর থেকে পাঠিয়েছেন আমাদের একজন ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শেখ মোহাম্মদ রুবাইল হোসাইন, রাজবাড়ী জেলা, থানা রাজবাড়ী সদর, ইউনিয়ন খানখানাপুর, গ্রাম বালিয়াচর। তো আমি সিঙ্গাপুর থাকার কারণে আমার এই ঘটনাটি আমি স্টুডিওতে এসে শেয়ার করতে পারলাম না, তাই ভয়েস SMS করে পাঠিয়ে দিলাম। যদি আমার ঘটনাটি ভালো লাগে শেয়ার করবেন। আর এই ঘটনাটি একটি বাস্তব ঘটনা। আর আমি জিজ্ঞাসা করবো না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আর আমি 2010 সাল থেকে ভূত এফএমের সাথে ছিলাম, আমি নিয়মিত শ্রোতা ছিলাম। তো যখন আপনি ভূত এফএমটা বন্ধ করে দিলেন আমার খুব খারাপ লেগেছিল। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আপনি আবার ভূত.com চালু করেছেন, আমরা খুব আনন্দিত। এভাবেই আমাদের জন্য ভূত.com চালিয়ে যাবেন এই দোয়া করি। আর দেরি না করে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ঘটে আমার মামার সাথে, আর ঘটনাটি শুনেছি আমার মায়ের কাছ থেকে, এবং ঘটনাটি আমি সত্যতা যাচাই করেছি আমার মামার কাছ থেকে। ঘটনাটি সত্য, এবং ঘটনাটি 1980-81 সালের দিকে। তো ঘটনাটি ঘটে আমার নানার বাড়িতেই। তো ঘটনাটি বলার আগেই আমি জায়গার বর্ণনাটা দিয়ে দিই। ঘটনাটি হচ্ছে আমার নানা বাড়ির সাথেই। আমার নানারা 5 ভাই ছিল, যার কারণে বিশাল বাড়ি ছিল। সেই বাড়ির সাথেই, অর্থাৎ বাড়ির পূর্ব দিকেই ছিল বিশাল একটা দিঘি নানাদের, আর দিঘির পরেই ছিল বিল, এবং সেই পুকুরের দক্ষিণ পাশে ছিল বিশাল ফাঁকা মাঠ, আর পশ্চিম পাশে ছিল গ্রাম। তো যাই হোক, সেই ঘটনাটি সেই পুকুর পাড়েই, আর পুকুরের চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ ছিল, আর বাঁশের
ঝাপছিল। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার সেই মামার নাম ছিল রশিদ। সে রশিদ মামা তখন আর্মিতে চাকরি করত। তো মামা 2 মাসের ছুটিতে, গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসে। তো বাড়িতে এসে উনি দেখে প্রচণ্ড গরম থাকার কারণে উনি রাত্রে ঘরের বাইরে চলে যায়। রাত তখন 12টা কি 12:30 হবে এরকম। তো পুকুর পাড়ে গিয়ে উনি পুকুরের পাশে বসে বাতাস খাচ্ছিল আর গুনগুন করে মনের আনন্দে গান গাচ্ছিল। তো এরকম কিছুক্ষণ পরে উনি পিছন থেকে ওনার চাচার কণ্ঠে কে যেন ডাকছে, যে মামার নাম ধরে, যে রশিদ নাকি, কি করে সেখানে? তো মামা তো শুনে বুঝতে পারছে যে আমার চাচার কণ্ঠ। বলছে, হ্যাঁ চাচা আমি। তো বলতেছে, কি করি সেখানে? সেই তো গরম পড়ছে, তো এই জন্য এখানে বসে আছে। তো আমার নানা বলতেছে, আমিও তো গরম পড়ার কারণে এই বাইরে আসলাম, তো চল দুজনে হেঁটে আসি। তো কোথায় যাবেন? তো বলতেছে যে সেই মাঠের মধ্যে দিয়ে চল হেঁটে আসি। ও আর বলতে ভুলে গেছিলাম যে ঘটনাটি হচ্ছে 1980 কি 81 সালের দিকে। তো আমাদের সেই দুজন সে কথা মতোই মামা আর নানা দুজন সেই মাঠের দিকে হাঁটতে শুরু করলো। তো বলে রাখি যে সেই মাঠকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে। অনেকেই দেখছে যে মাথা ছাড়া কোনো প্রাণী ঘুরে বেড়াচ্ছে, অনেকে দেখছে কোনো প্রাণী দুটো চোখ বুকের উপরে ঘোরাফেরা করতেছে। তো অনেকেই ভয় পাইছে আর কি। তো মামা অনেক সাহসী ছিল, তো আর্মির চাকরি করতো, যার কারণে উনি ভয় পায় নাই। তো বলতেছে, মনে করছে আমার চাচার সাথে যাই হাঁটতে হাঁটতে। তো দুজন হাঁটা শুরু করলো। একটা বিষয় লক্ষণীয়, মামা কিছুক্ষণ হাঁটার পরেই ওনার থেকে একটা দূরত্বে চলে গেল, এই 5-7 হাত দূরে চলে গেল। তো ওই একটা জিনিস মামা লক্ষ্য করলো যে তার চাচা তার সাথে কথা বলছে না। মামা যতই প্রশ্ন করে কোনো উত্তরই দেয় না। আর একটা জিনিস লক্ষ্য করলো, মামা তার চারপাশ দিয়ে অনেক কাঁচা মাছের গন্ধ পাচ্ছিল। মানে আমাদের গ্রামে ভাষায় যাকে বলে আষ্টা গন্ধ, উনি অনেক সেই আষ্টা গন্ধ পাচ্ছিল। এবার মামা এত প্রশ্ন করে, উত্তর দেয় না আমার চাচা। তো উনি সেই দূরত্বটা দূর করার জন্য উনি একটু দ্রুত হাঁটে। দেখা যায় দূরত্বটা কমে না, সেই একই রকম থাকে। তো এরকম প্রায় 10-12 মিনিট হাঁটার পরে ওই গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে গেছে। আকাশে হালকা হালকা মেঘ ছিল। তো কিছুক্ষণ পরে মেঘটা সরে চাঁদটা ওঠার পরে তো মামা হালকা হালকা চাঁদের আলোতে দেখে যে সেই জিনিসটা শূন্যের উপরে হাঁটতেছে। মামা তো এটা দেখে খুব ভয় পেয়েছে। মামা খুব সাহসী ছিল, যেহেতু আর্মি চাকরি করতো। তারপরে উনি ভয় পাইছে যে জিনিসটা তো আমার চাচা না, এটা তো খারাপ কোনো জিনিস, এটা তোমার ক্ষতি করার জন্য এখানে নিয়ে আসছে। তো যখনই মা মনে মনে চিন্তা করলো যে এখন তো আর কোনো উপায় নাই, উনি মনে মনে চিন্তা করছে যে আমি পিছনের দিকে ঘুরেই বাড়ির দিকে দৌড় দেবো। তো উনি যখনই পিছনের দিকে ঘুরছে, জিনিসটা সে খপ করে ওনার হাতটা ধরে ফেলছে। ধরার পরে মামা বলতেছে যে আমার হাতটা যখন ধরছে, আমার মনে হচ্ছে কি আমার হাতের মধ্যে কেউ খেজুর গাছের বড় বড় কাঁটা ঢুকাই দিছে, অথবা অন্য বড় বড় কোনো গাছের কাঁটা ঢুকাই দিছে। আর আমার মনে হচ্ছে কি কেউ ঘি যদি হাতে পায়ে মেখে কেউ ধরে, শরীরে হাত দিলে, অথবা পাম অয়েল ধরে কেউ যদি ধরে, সেই রকম পিচ্ছিল। আর এত দুর্গন্ধ লাগতেছে, কাঁচা মাছের গন্ধ আমি সহ্য করতে পারতেছি না। তো সেই মুহূর্তে মামা বলতেছে, এখন আমি কি করব? তো আমি ছোটার জন্য চেষ্টা করতেছি, যে জিনিসটা আমাকে মাটির সাথে চিপে ধরতেছে। চিপে ধরার সময় আমি এবার লক্ষ্য করে দেখি যে জিনিসটার আমার চাচা না, সেটা চেহারা পরিবর্তন হয়ে গেছে। সেটার কোনো মাথা নাই, শুধু বুকের 2 পাশে বড় বড় চোখ, লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে আমাকে এখনই মেরে ফেলবে। আর এত দুর্গন্ধ, পচা মাছের গন্ধ। তো আমি যতই চেষ্টা করতেছি, ধস্তে শুরু করছি ছোটার জন্য, জিনিসটা আমাকে তত চেপে ধরতেছে। এবার আমি ধস্তাধস্তির এক সময় আমি একবার ছুটে যাই, আর আমি মুখ দিয়ে অনেক দোয়া পড়ার চেষ্টা করছি, কিন্তু আমি দোয়াটা মুখ দিয়ে বের হইতেছে না, চিৎকার করতে পারতেছি না। আমি ছুটছি, কিন্তু জিনিসটা আবার আমাকে ধরছে। ধরার পরে তো আমি দেখি কি, এবার ভালো করে পায়ের দিকে তাকাই। এক সময় পায়ের দিকে তাকিয়ে দেখি কি, তার পায়ের গোড়ালি উল্টা দিকে, অর্থাৎ আমাদের মানুষের যেরকম সেরকম না, উল্টা, যাকে বলে এটাকে বলে পিচাস। তো আমি মামা এক সময় করে কি, তার মনের অজান্তেই
মুখ দিয়ে দোয়া পড়তে থাকে, অনেক রকমের দোয়া পড়তে পড়তে সে জিনিসটা মামাকে একসময় ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে মামা আর কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে সোজা দৌড় দেয়। দৌড় দিতে দিতে মামা একটা জিনিস লক্ষ্য করে যে পিছন থেকে অনেক চিৎকার করতেছে, জোরে জোরে বিভৎস চিৎকার, অনেক মানে স্বাভাবিক চিৎকার না, মানুষের চিৎকার না, অনেক মানে নাকি কণ্ঠে চিৎকার করতেছে, গর্জন। আর চারপাশ দিয়ে অনেক মাছের গন্ধ, পচা মাছের দুর্গন্ধ, কাঁচা মাছের দুর্গন্ধ মামার নাকে ভেসে আসছে। তো মামা এক সময় দৌড়াতে প্রায় 8-10 মিনিট দৌড়াতে তার বাড়ির কাছাকাছি এলাকায় ঢুকে গেছে। তো সেখানে থেকে আর মামা পিছনের দিকে তাকিয়ে দেখে কি সে জিনিসটা আর নাই, এবং দূরে থেকে মনে হচ্ছে একটা অব্যবের মতো বলতেছে, চিৎকার করে বলতেছে, আজকে তুই বেঁচে গেলি, তুই তোর মায়ের বুকের দুধ খাইছিলি, সেই দুধটা অনেক শক্তিশালী ছিল, যার কারণে আজকে বেঁচে গেলি, এরপর যদি তোকে কোনোদিন ধরতে পারি তোকে রাস্ত রাখবো না। তো এই কথা শুনে মামা তো প্রচণ্ড ভয় পাইছে, যতই সাহসী হোক। উনি দৌড়ায় বাড়ির ভিতরে ঢুকে গেছে। ঢোকার পরে উনি দরজার সামনে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। তো ওনার পড়ার শব্দে বাড়ির সবাই উঠে গেছে, ঘুম থেকে উঠে পরে দেখে যে আমার সেই রশিদ মামা। পরে সবাই ওনাকে ধরাধরি করে বাড়ির ভিতরে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে ওই রাত্রে ওনার আর জ্ঞান ফেরে না। তো পরের দিনে সকালে ওনার জ্ঞান ফেরার পরে ঘটনাটি সবার সাথে শেয়ার করে যে এরকম আমার চাচার চেহারা মতো একটা লোক আমাকে নিয়ে মাঠের মাঝখানে নিয়ে গেছে। তো এই ছিল ঘটনা। পরে এক হুজুরের কাছে মামাকে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে যে একটা পিচাস মামাকে আক্রমণ করছিল। তো সেই হুজুর মামাকে একটা তাবিজ দেয় এবং আরও পানি টানি খাইতে দেয় অনেক। তারপরে মামা সুস্থ হয়ে যায়। তো আমার মামা এখনও বেঁচে আছে। আমি ঘটনাটা মামার কাছ থেকে এবং যাচাই করার জন্য আরেকবার মামার মুখ থেকে শুনছি আমি, ওটা বাস্তব। আমার মামা এখনও সুস্থ আছে আল্লাহর রহমতে। তো এই ছিল ঘটনা। আমার ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার কাছে আরও ঘটনা আছে। তো সেই বিলকে কেন্দ্র করে আমি সময় পেলে আবারও আপনাকে ভয়েস মেইলে পাঠাবো। আর আমি সবার কাছে অনুরোধ করব যে আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন, দেশের মানুষের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করে। আর সবাই বেশি বেশি তওবা করবেন। আর ভূত.com দীর্ঘজীবী হোক। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম। ফারনানের সাথে আমার সম্পর্ক অনেক দিনের। ফারনান আমার ছোট ভাইয়ের মতো। ভূত.com-এ আমি এখন ফারনানের একটি স্টোরি আপনাদেরকে শোনাতে চাই। ফারনানকে আপনারা হয়তো চেনেন সবাই, এবং ফারনান আমাকে ভূত.com-এ প্রথম ঘটনা পাঠালো, তাও এমন এক দুঃসময়, যে দুঃসময় আসলেই ভূত.com চালানোর জন্য আপনাদের কাছ থেকে ঘটনার সন্ধানে আমি নেমে পড়ি। এবং আপনারা অসংখ্য অডিও ক্লিপ পাঠিয়েছেন আমাকে। আশা করছি একটা একটা করে আপনাদের কাছে শোনাতে পারবো এবং প্লে করতে পারবো। এখন যে ঘটনাটি প্লে করব সেটি ফারনানের স্টোরি। এবং তার আগে আরও একবার মনে করে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com, which is russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/russell.স্বাধীন। এছাড়াও আমাদের আরও একটা গ্রুপ রয়েছে russellbooth.com, সেখানেও আপনি এসে আপনাদের কথা জানাতে পারেন। আমি চলে যাব এখন ফারনানের ঘটনায়। চলুন শুনে আসি। হ্যালো এভরিওয়ান, আমি ফারনান চৌধুরী পুরান ঢাকা থেকে বলছি। রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ আমার কথা মনে করার জন্য। অনেক দিন পরে আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করব, এবং ঘটনাটি এক্স্যাক্টলি আমাদের পুরনো ঢাকার। আর একটা কথা বলবো, আমি কিন্তু স্টুডিওতে আসতে পারিনি, আর স্টুডিওতে আসবো না। কারণটা হচ্ছে ঘরে বসেই আপনাদের জন্য একটি ঘটনা রেকর্ড করে পাঠাচ্ছি। আমিও ঘরে আছি এবং আমি আশা করবো আপনারা সবাই বাসার থেকে কোথাও বের হবেন না। আমরা যেহেতু বাসায় থাকলে এই করোনা ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারবো, সেই জন্য আমাদের সবারই উচিত বাসায় থাকা। এবং বাসায় থেকে আপনি আপনার
যে কাজগুলো আপনি করতে পারেন না যখন বিজি থাকেন, সেই কাজগুলো আপনি করতে পারেন। তো যাই হোক, আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করবো সেটি আমাদের মূলত পুরনো ঢাকার একটা ঘটনা। গতকাল রাত্রে যেটা হয় যে আমি আমার মার জন্য একটা মেডিসিন কেনার জন্য আমার বাসার খুব কাছেই একটা স্টোরে যাই, এবং তখন ছিল রাত 8টা থেকে 8:30, এবং ওই সময় আমাদের পুরনো ঢাকার যে অবস্থাটা দেখলাম সেটা দেখে আমি যখন আমার বাবা মা অথবা যারা আরও বয়স্ক যারা ছিলেন, যেমন আমার নানু ছিলেন, ওনাদের কাছে যখন আগের সেই ঢাকার কথা শুনি জনমানব শূন্য, তো সেই তখনকার কথাগুলো মনে পড়ে গেল। এরকম একটা ঘটনা আমি এর আগেও ভূতে ফেমে শেয়ার করেছি, আমাদের 15 টাকার অনেক আগের। বাট এই ঘটনাটা মোটামুটি 1-2 মাস পুরনো হবে। তো এই ঘটনায় যেটা হয় যে আমি একবার অফিস করে মানে বাসার দিকে রওনা দিব, ঠিক তখনই আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে বন্ধু তুমি আমার বাসায় একটু আসো, মানে একটু এমার্জেন্সি একটা কাজ আছে। তো আমি যেটা করি যে একদম ডাইরেক্ট ওখান থেকে অফিস থেকে ডাইরেক্ট আমার বন্ধুর যে বাসা সেটা হচ্ছে ওর নারিন্দাতে ওর বাসা, ওখানে চলে যায়। এবং ওর বাসারটা হচ্ছে এক্স্যাক্টলি নারিন্দাতে যে একটা খ্রিশ্চান কবরস্থান আছে, অনেক বড় একটা কবরস্থান, ঠিক ওটার পিছনে কয়েকটা গলি পিছনে ওর বাসা, এবং ওর বাসার ঠিক পাশেই আরেকটা ছোট খ্রিশ্চান গ্রেভিয়ার্ড, যেটা আমি অনেক আগের থেকেই ছোটোবেলা থেকেই দেখে আসতেছি, কিন্তু এক্স্যাক্টলি কখনো এটার ভিতরে ঢোকার সুযোগ পাইনি। এবং যেটা শুনেছি যে এখানে অনেক পুরনো যারা ব্রিটিশ আমলে, যারা ব্রিটিশরা যখন এখানে থাকতো, পর্তুগিজরা যখন এখানে থাকতো, তখন এই ওয়ারি নারিন্দা এখানে যখন তারা থাকতো, তখন তারা যখন মারা যেত তাদেরকে এই গ্রেভিয়ার্ডগুলোতে কবর দেওয়া হতো। এটা ঠিক আরও প্রায় 200-300 বছর আগের পুরনো একটা গ্রেভিয়ার্ড, এবং এটা ওর বাসার পাশে আরেকটা ছোট, খুব একটা বড় না, কিন্তু এটার যে মেইন গেটটা সেটা কিন্তু সবসময় লাগানো থাকে, মানে এটার ভিতরে আসলে কখনো আমি কাউকে যেতে দেখিনি আসলে। তো আমি আমার বন্ধুর বাসায় গেলাম, এবং ওর বাসায় যাওয়ার পর যেটা হলো যে ওর বাসা কিন্তু অনেক পুরনো, এরকমই প্রায় 100 বছর তো মিনিমাম হবেই, অনেক পুরনো জীর্ণশীর্ণ একটা বাসা, কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় বাসাটা। এবং ওর বাসার যখন আপনি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবেন, তখন ঠিক ওই ছোট ছোট যে পুরোনো দিনের যে উইন্ডোগুলো, সেখান থেকে আপনি সেই কবরস্থানটাকে দেখতে পারবেন, এরকম। তো খুব সুন্দর একটা বাসা। তো বাসায় যাওয়ার পর আমাকে যেটা বলে, এক্স্যাক্টলি ওর বাসায় ওর মানে বড় অপুর একটা বিবাহ অনুষ্ঠান সামনে থাকার কারণে ও আমাকে ওর বাসায় ডাকে, মানে প্ল্যানিংয়ের জন্য যে কি করব, কিভাবে করা যায়, এই ধরনের ইনভাইটেশন সব কিছু মিলিয়ে। তো আমাকে যেটা বলে যে বন্ধু চলো আমরা ছাদে যেয়ে বসে কথা বলি। তো ছাদে যখন গেলাম, তো ছাদের বর্ণনাটা একটু দিব। ছাদটা অনেক বড় আসলে, মানে অনেকটা ট্রায়াঙ্গেল শেপের ওদের বাসাটা, এবং মোটামুটি ভালোই বড়, দুদিকে গাছ আর একদিকে হচ্ছে কবরস্থান, ওই সাইডটাতে কোনো বাসা নেই। তো ওই কবরস্থানটা মানে যে খ্রিশ্চান যে গ্রেভিয়ার্ডটা, ওইটা ছাদে গেলে খুব ভালো মতো এটা দেখা যায় ভিতরের ইয়াগুলো, কিন্তু যেহেতু অন্ধকার ছিল এবং তখন ছিল রাত 9টা হবে মিনিমাম, এরকম 9টা 9:30, তো খুব একটা দেখা যাচ্ছিল না। তো আমরা যে সাইডটাতে বসলাম ছাদের, ঠিক ওখান থেকে ডাইরেক্ট গ্রেভিয়ার্ডটা দেখা যায়, এবং ওই জায়গাটা একদম নিরিবিলি বলা যায়। এবং ওদের ছাদের একটা জায়গায় যেটা ছিল যে আমরা যেমন অনেক সময় পাবলিক টয়লেট দেখি না, যে ছোটোখাটো পাবলিক টয়লেটের মতো, মানে অনেক সময় মানুষ যেটা রাস্তায় আমরা দেখি, তো ওদের ছাদের একটা সাইডে এরকম 2টা মানে টয়লেট করার মতো মানে একটা জায়গা ছিল, যেটা আর কি অনেক পুরনো, অনেক আগের বানানো, মানে ওখানে এখন কোনো কিছু নেই, মানে জায়গাটা জাস্ট অ্যাবান্ডেন্টের মতো পড়া, অনেক গাছ টাছ হয়ে গেছে, একদম পুরনো একদম একটা জায়গা। অথবা আগে কোনো বাথরুম ছিল যেটার আর কি আপনার ছাদটা ভেঙে গেছে, এখন জাস্ট এটা খোলা একটা পড়ে আছে, এরকম 2টা এরকম। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা এরকম এখনো কেন রেখেছি, যেটাকে জাস্ট ভালো মতোই করে দিলেই তো হয়ে যায়, এটাকে ভেঙে দিলেই তো হয়ে যায়। তো বললো যে একেবারে যখন এটাকে পুরো বাসাটা চেঞ্জ করা হবে, ডেভেলপারকে দেওয়া হবে, তখন এমনি এগুলো ভেঙে দেওয়া হবে, এই জন্য আর কিছু ও বলেনি। আর ওদের বাসার আরেকটা স্পেশালিটি, ওদের বাসার ঠিক পিছনে যে চিলেকোঠার উপরে 2টা বড় বড় গম্বুজ, এবং অনেকেই বাসাটাকে মন্দিরালা বাসা নামেও চিনে। তো যারা ওখানকার লোকাল তারা হয়তো এটাকে চিনে থাকবেন। তো
এটা একটা স্পেশালিটি যেটা দূর থেকে দেখা যায়, এবং কোনো এক সময় কোনো এক হিন্দু জমিদারদের বাসা হয়তো বা এটা ছিল। এবং ওদের বাসায় আরেকটা জিনিস যেটা আমি দেখেছি যে বিভিন্ন হিন্দু যারা আছেন তা ওনাদের বাসায় গেলে দেখা যায় যে ওই প্রতিমা রাখার জন্য ছোট ছোট খোপের মতো অনেক জায়গা থাকে। তো এরকম ওদের বাসায় অনেক দেখেছি আমি, ওদের প্রত্যেকটা রুমে এরকম প্রতিমা রাখার জন্য বিভিন্ন ছোট ছোট খোপের মতো রয়েছে। তো তখন বুঝলাম যে বাসাটা হয়তো বা হিন্দু কোনো জমিদার আমলের বাসা, অনেক পুরনো, এবং ওরা এটা একটা ডেভেলপারকে দিয়ে দিবে খুব রিসেন্টলি। তো যাই হোক, মেইন ঘটনায় আসি। তো আমরা বসে কথা বলতেছিলাম জাস্ট এই কীভাবে প্ল্যান করা যায়, কি করা যায় এসব। আর এই কথা বলার সাথে সাথে ওই কবরস্থানটার দিকে বারবার চোখ যাচ্ছিল, যদিও কবরস্থানটাতে কিছু দেখতে পাইনি। তো একটা পর্যায়ে আমার ফ্রেন্ড আমাকে বললো যে তুই একটু বস, আমি একটু আমার ফোনটা নিয়ে আসি, আমি ফোনটা আনতে ভুলে গেছি, এরকম কিছু একটা। ও জাস্ট আমাকে ওখানে একা রেখে জাস্ট ওর ফোনটা আনতে গেলো, এবং ফোনটা আনতে গিয়ে প্রায় 10 মিনিট কি 15 মিনিটের মতো হয়ে গেল। আমি চিন্তা করলাম যে কী ব্যাপারে ফোন আনতে গিয়ে এতক্ষণ এত লেট। আর জায়গাটা যথেষ্ট স্পুকি ছিল, এবং আমার কেন জানি ছাদটাতে যাওয়ার সাথে সাথে কিছু স্মেল আমি পাই, যেটা হচ্ছে ভেজা মাটির গন্ধ যেরকম না, ঠিক এরকম স্মেল আমি পেতে থাকি। এবং আমি আগেও শুনেছি অনেকের কাছ থেকে যে এরকম ভেজা মাটির গন্ধ, তারপরে মাংসের গন্ধ, পচা মাংসের গন্ধ, এগুলো আসলে খুব একটা ভালো সিমটম না। আসলে আশেপাশে যদি কোনো অশরীরী কিছু থাকে তখন এই ধরনের স্মেলগুলা পাওয়া যায়। এগুলো আমি আমার বাবার কাছ থেকেও শুনেছি, এবং আমাদের বাসা যেটা পুরোনো থাকে সেখানেও আমি আগে যখন পুরোনো বাসা ছিল তখন ছাদে গেলে এরকম স্মেল পেতাম। তো আমি যেটা করলাম যে আমি বসে আছি, আমি ওকে কয়েকটা ফোন করার চেষ্টা করলাম। তো আমি দেখলাম যে ওর ফোনটাতে ফোন হচ্ছে না। আমি চিন্তা করলাম আচ্ছা যাই হোক, আমি ছাদটা ক্রস করে মানে নিচের দিকে ওদের রুমেই যাই, কারণ হয়তো বা কোনো কাজে বিজি হয়ে পড়ছে। তো আমি যখন ছাদের যেখানে জায়গাটায় বসেছিলাম ঠিক কবরস্থানের উল্টা পাশের ওই ছাদের যে সাইডটাতে, ওখান থেকে হেঁটে ওই যে টয়লেটের মতো যে বললাম কিছু ভাঙা টয়লেটের মতো, ওইখান থেকে ক্রস করব, ঠিক ওখানে আমি দেখি যে আমার ফ্রেন্ড ওখানে দাঁড়ানো, এবং কিছু একটা ও করতেছে ওই টয়লেটের ওখানে যেয়েও কিছু একটা করতেছে। আই থিঙ্ক আমি নিজেও অবাক হয়ে গেলাম যে ওইটা কী করতেছে আসলে, মানে ইজ দ্যাট পসিবল। মানে আমি ওরা বললাম যে তুই এগুলো মানে এখানে এখানে কেন করতেছিস, টয়লেটে যা, মানে ওইখানে দাঁড়ায় কিছু একটা করতেছে এরকম কিছু একটা। তা আমি নিজেও থেকে ভয় পেয়ে গেছি যে এটা কী করতেছে, ওর নিজের বাসায়, এটা একটা অ্যাবান্ডেন্ড টয়লেট, তাই না এরকম। তো আমি ওকে জাস্ট পিছন দিক দিয়ে একটা জাস্ট ধাক্কা দিছি, যে ওর চেহারাটা তখন দেখা যাচ্ছিল না, অন্ধকার ছিল, ছাদে কোনো লাইটও ছিল না। জাস্ট ওকে জাস্ট আমি একটা টাচের মতো করছি। জাস্ট টাচ করার সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা ঠান্ডা কিছু একটা, ফ্রিজ থেকে যখন মাংস বের করলে দেখবেন যে খুব ঠান্ডা থাকে, ঠিক ওরকম কোনো কিছু মাংসের তলার দিকে আমি টাচ করলাম, এরকম কিছু একটা। তো সাথে সাথে আমার মানে একটু ভয় লেগে গেলো যে এটা আমি কি টাচ করলাম আসলে। আমি জাস্ট তখন সাথে সাথে ওর সাথে কোনো কথা না বলে মানে জাস্ট ওই জিনিসটাকে ভালো মতো, মানে ওটা কি আমার ফ্রেন্ডই ছিল না কি ছিল আমি আসলে জানি না। জাস্ট আমার কাছে মনে হচ্ছিলো যে আমার ফ্রেন্ডেরই পেছনের দিকটা, জাস্ট মানে ওর শোল্ডারটা আমি টাচ করেছি। এবং ও কাপড় মানে টি শার্ট পরা ছিল, যে টি শার্টটা পরেও আমার সামনে বসা ছিল ঠিক সেই টি শার্টটা। আমি তখনই শিওর ছিলাম যে ও আমার ফ্রেন্ডই। তা আমি ওকে টাচ করার সাথে সাথে বুঝলাম যে এটা আসলে মেবি অন্য কিছু হবে, এবং সাথে সাথে আমি ওখান থেকে ধরে যেটা করি যে ওই জায়গাটা লিভ করার চেষ্টা করি এবং নিচের দিকে চলে আসি। এবং নিচে এসে সাথে সাথে আমার ফার্স্টে যে ইয়াটা পড়ে যে আন্টি যে আছেন, আন্টির সাথে দেখা হয়। আন্টিকে বলি যে আন্টি আমার ও কোথায়, আমার ফ্রেন্ডের নামটা আমি বলছি না। তখন উনি আমাকে বলেন যে ও তো টয়লেটে। তখন আমি বললাম যে টয়লেটে কোথায়, টয়লেটে? তো দেখলাম যে হ্যাঁ আসলেই যে ওদের যে করিডোরের পাশে যে ওদের যে পার্সোনাল যে টয়লেট, সেই টয়লেট থেকে ও বের হলো। এবং ওর টয়লেট থেকে বের হতে সাথে আমি ওরে বললাম যে তুই মানে এত তাড়াতাড়ি উপর থেকে আসলি কিভাবে, আর উপরে তুই মানে কি করতেছিলি? তখন ওরা বললো যে আমি তো উপরেতে যাইনি, আমি তো জাস্ট আমার ফোনটা নিতে নিচে আসছিলাম, আসার পর একটু টয়লেটে গেলাম, এই জন্য লেট হয়ে গেল। তো আমি তখন ওকে আমি খুব মানে অবাক হয়ে গেলাম যে এটা আসলে এরকম আসলে কি হলো, এটা আসলে এটা কী ছিল আসলে। তখন ওকে আমি সব ঘটনা বললাম এবং ওকে নিয়ে ছাদে গেলাম, দেখলাম যে না ওই জায়গাটা ওরকম স্পুকি, জাস্ট কিছু ঝোপের মতো এখানে ছোটো ছোটো গাছের মতো হয়ে আছে, জাস্ট জায়গাটা অ্যাবান্ডন ওরকমই পড়ে আছে। এবং ও আমাকে বললো যে আসলে কি দেখলি এরকম, আমি আসলে বলতে পারবো না কি, তবে আমার মা আন্টি যেটা বললেন যে
অনেক পুরনো বাসা তো এই সাইড, মানে এইখানে যেটা হয় যে এশার পর আসলে এশার নামাজের এশার আজান হয়ে যাওয়ার পর তারা ছাদে খুব একটা উঠে না, কারণ তারা আগে থেকেই জানতো, তারা যখন ছোট ছিল এই বাসাতেই তারা ছোট থেকে বড় হয়েছে, তারা তাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন তারা বলতেন যে এশার নামাজের পরে কখনো ছাদে উঠবা না, জিনিসটা ভালো না। তবে এখনকার আমরা মডার্ন যুগে এই জিনিসগুলো বিশ্বাস করি না। তারপরেও আন্টি আমাকে বললেন যে হয়তোবা তুমি কিছু একটা দেখেছো, আর এখানে যে পাশে যে অ্যাবান্ডন যে কবরস্থান এটাও খুব ভালো না, এখানে অনেক ব্রিটিশদের কবর, অনেক যারা ব্রিটিশ ছিলেন, পর্তুগিজ ছিলেন, অনেকে 200 বছর আগে 150 বছর আগে মারা গিয়েছেন, ওদের কবর আছে। তো জায়গাটা স্পুকি, জায়গাটা ভালো না আসলে। মানে আমরা নিজেরাও বিল্ডিংটাকে ভেঙে নতুন একটা বিল্ডিং করব ডেভেলপারকে দিয়ে, তো জিনিসটা আসলে স্পুকি ছিল। এবং আমার লাইফে যে ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো হয়েছে এর মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য নিউ অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট, এবং এটা আমি সব থেকে কাছ থেকে দেখেছি। আর আমার বাসায় যেটা আমার সাথে হয়েছিল সেটা জাস্ট আমি ফিল করেছিলাম এবং সাউন্ড শুনেছিলাম, কিন্তু এরকম একেবারে টাচ করার মতো কোনো সিচুয়েশন কখনো আসেনি। বাট ভাইয়া আমি এখনও যেটা বলবো যে আমি এখনও জাস্ট ওই যে ফ্রিজ থেকে মাংস বের করলে যেরকম একটা টাচ পাওয়া যায় ঠান্ডা, সেই টাচটা এখনও আমি আমার হাতে অনুভব করতে পারি যখন আমি টাচ করেছিলাম। ইটস আসলে রিয়েলি স্ক্যারি ছিল আমার জন্য, এবং এটা একটা নতুন ঘটনা আমার লাইফের। জানি না আমি এই ঘটনাগুলো কেন মাঝে মাঝে আমি ফিল করতে পারি। অনেকে বলে যে অনেকে তাদের লাইফে ভূত টুত এগুলো কিছুই দেখেনি, বাট হু নোজ কখন কে দেখে ফেলে বলা যায় না। তো এই ছিল আমার ঘটনা ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে বলি আপনারা বাসায় থাকবেন এবং বাসায় থেকে আপনাদের কাজগুলো করার চেষ্টা করুন, বাইরে বের হবেন না। আমিও বাসায় আছি, আল্লাহ সবার ভালো করুক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন ভূত.com, এবং আজকের এই এপিসোডটা খুবই অদ্ভুত একটা এপিসোড। আপনাদের শুরুতেই বলেছি, আরও একবার তারপরেও জানিয়ে দিই, আর সেটি হচ্ছে আজকের এই এপিসোডটি মূলত আমি বাসায় বসে করছি, এবং আমার যে ছোট্ট সেট আপ সেটা থেকে করছি, এবং আমাদের যা ভুল ত্রুটি হচ্ছে সেটা আপনারা আশা করব মাফ করে দিবেন। আমাদের এই করোনা পরিস্থিতির কারণে, এই লকডাউনের সময়টা আমরা বলেছিলাম যে ঘরে বসে থেকে আপনারা আপনাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন, কারণ স্টুডিওতে এখন কাউকে ডাকতে পারছি না। আমরা চমৎকারভাবে আপনাদের কাছ থেকে সাড়া পেয়েছি এবং আশা করছি ভবিষ্যতেও পাবো, এবং এই আপনাদের যে এই মানে আমাদের সাথে যে সহযোগিতা, এইটা আশা করছি যে অব্যাহত থাকবে। তো যাই হোক, আমি আশা করব যে এখন যেটা আমি করতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আরও একটা ঘটনা প্লে করতে চাই, এবং এই ঘটনাটিও আমাদের একজন অতিথি পাঠিয়েছেন, এবং তার সেই ঘটনাটি আমি প্লে করব আপনাদের জন্য। ঘটনাটি এসছে বাহরাইন থেকে। আশা করছি যে এই ঘটনাটি আপনার ভালো লাগবে, এবং আমি বলেছিলাম যে ভূত.com-এর যারা লিসেনার তারা যদি ভয় পান তাহলে অকারণে করোনাকে ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, কারণ আতঙ্কিত হলে মানুষ ভুল বেশি করে। আপনি আতঙ্কিত না হয়ে যেটা করতে পারেন সেটা হচ্ছে এমন কোনো মানে ভয় পাওয়ার উপায় খুঁজে নিন যেখানে ভয় পেলে তার সাথে আনন্দ আছে, যেমন ভূত.com। সো আপনি ঘরে যেহেতু বসে আছেন, ঘর থেকে আপনি আমাদের জন্য প্রচুর 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 পরিমাণে ঘটনা পাঠিয়ে দিন এবং রেকর্ড করে পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। বাহরাইনের ঘটনায় চলে যাব, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি মোহাম্মদ ওসমান মীর, কুমিল্লার নাঙ্গলকোট আমার বাড়ি। আমি মধ্যপ্রাচ্যের বাহরাইনে থাকি। রাসেল ভাই, আমি ভূত প্রেমের নিয়মিত শ্রোতা। এখন পর্যন্ত একটা এপিসোডও আমি বাদ দিই নাই। এই প্রথম আমি কোনো ঘটনা পাঠাচ্ছি যেটা আমার নিজেরই এক্সপিরিয়েন্স, নিজের সাথে ঘটে যাওয়া। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। তার আগে আমি জায়গাটার যে বর্ণনা সেটা আগে দিয়ে নেই। এটা আমাদের এলাকারই একটা জায়গা। আমাদের যে মাঠের এক কোণে জায়গাটা অবস্থিত, সেটা উঁচু একটা কবরস্থান। ওখানে খুবই পুরনো একটা বট গাছ আছে। এটা নিয়ে এর আগেও অনেকের সাথে অনেক কিছু ঘটছে এই বট গাছের কাহিনী। সো আমি এগুলো পরে সময় পাইলে আমি ধীরে ধীরে বলবো। তো বট গাছের নিচে একটা পুকুর আছে, ওইটাও কেউ ইউজ করে না। ওই জায়গাটাই মূলত কেউ ইউজ করে না। ওটা দিনের বেলায়ও খুবই 100, কেউ ওই দিকে যায় না আর কি। তো একটা পরিবার, তারা আমাদের গ্রামেরই একটা পরিবার, তাদের ওখানে জায়গা আছে বট গাছের নিচে। তারা ভাবতেছে যে ওখানে বাড়ি করবে আর কি। সো তারা ধীরে ধীরে বাড়ির নির্মাণ কাজ শুরু করতেছে। এভাবে তারা দিনে কাজ করে, অন্য বাইরে কাজ করে। তো রাত্রে তারা নিজেরাই নিজেদের বাড়িটা নির্মাণ করতেছে আর কি ধীরে ধীরে। তো রাত্রে তারা ওখানে যায়, তারা
দুই ভাই এবং কি তার বাপ আছে, সবাই মিলে ওখানে যায়, কাজ টাজ করে, মাটি টাটি কাটে। তো তার যে বড় ছেলেটা সে একদিন এরকম মাটি কাটতেছে, হঠাৎ করে যখন বট গাছের দিকে লাইট মারলো তখন সে দেখলো যে মানে কয়েকটা বাচ্চা খেলাধুলা করতেছে আর কি। তো সে এটা দেখার সাথে সাথে তার বাবাকে বাইকে ডাক দিয়ে দেখায়, পরবর্তীতে তারা সবাই সেটা দেখতে পায়। তো এরপরেও তারা এটা কোনোভাবেই মাথায় নেয় নাই, এটা তারা একসময় ভুলে গেছিল। পরে তারা সম্পূর্ণ ঘর দেওয়া কমপ্লিট করার পরে তারা ওখানে থাকতে শুরু করলো। তো প্রতিদিন রাত্রে তাদের সাথে কিছু না কিছু ঘটতেছে, তাদেরকে স্বপ্নে দেখাচ্ছে যে এখান থেকে চলে যাইতে তাদের অসুবিধা হচ্ছে, এখানে বাড়ি করাতে, মানে খুবই অবস্থা খারাপ। এরপরে প্রতি রাত্রে তাদের ঘরের চালায় ঢিল মারা হচ্ছে, মানে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইতেছে। এরপরেও তারা মানে এখান থেকে যাচ্ছে না আর কি। তো এর কয়েক মাস পরেই মানে তার যে ছেলেটা, ওখানে ফরিদিকটা একটা টয়লেট আছে বট গাছের থেকে একটু দূরেই, এটা কেউ ইউজ করে না আর কি, এটার দরজা নাই, এমনি কেউ ইউজ করে না, ফরিদিকটা একটা টয়লেট আর কি। তো ওই টয়লেটটা হইতে পারে 5 ফিট মেবি। তো ওই যে লোকটা সে হইতে পারে 5.5 এরকম হইতে পারে আর কি। তো সে ওখানে বসা অবস্থায় ঝুলে আছে, মানে সে তার ডেড বডিটা ওখানে ঝুলে আছে বসা অবস্থায়, মানে সুসাইড করছে আর কি, যেটা একদমই ইম্পসিবল। ওখানে এভাবে মানে সুসাইড করতে গেলে একটা মানুষ 1 ফুট উপরে তো থাকতে হয়, মানে সে তো বসা অবস্থায়, সে কিভাবে ঝুলে থাকে একদম মানে বসা অবস্থায় আর কি সে। তো যখন এই খবরটা পুঠা বললো, আমরা সবাই গেলাম, অত্র এলাকার মানে আশেপাশের মানুষ সবাই আসলো, দেখলো এটা। এরপরে তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো এই মাঠ থেকে একটু দূরেই আমাদের ঈদ মাঠটা, এই যে হন্ডেড প্লেসটা, এটা থেকে অনেকটা একটু দূরেই আমাদের ঈদ মাঠটা আর কি। তো আমরা ওখানে বসে সবসময় আড্ডা দিই আমরা ফ্রেন্ড সার্কেল মিলে। তো এরপরের দিন সন্ধ্যার সময় আমি এবং কি আমার ফ্রেন্ড ওখানে বসে আছি আর কি, পরবর্তীতে আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম যে সুসাইড করা ব্যক্তিটাকে নিয়ে আসছে, তার ডেড বডি নিয়ে আসছে ওখানে শুধুমাত্র তার ফ্যামিলির কয়েকজন লোক, কারণ এটা তো সুসাইড করা, সেজন্য আর কি। তো আমরা গেলাম খুবই মানে কৌতূহলবশত আমরা গেলাম দেখার জন্য যে ডেড বডি কেমন হয় যে ইয়ে করার পরে। তো পরবর্তীতে আমরা গেলাম, যাওয়ার পরে আমরাও গেছি, সামনে পড়ছি, সাথে সাথে যে কভারটাও খুলছে আর কি, ডেড বডির যে কভারটা। খুবই বিভৎস একটা চেহারা আমরা দেখলাম, দেখে ভয় পেয়ে গেলাম, কারণ এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমি এবং আমার ফ্রেন্ডের। তো আচ্ছা যাকে, এরপরে আমরা ভয়ে ওখান থেকে চলে আসার পরে বা ওই দিন ভালোভাবেই গেল, যদিও এটা মাথার ভিতরে ঘুরতেছে সব সময়, এরপরেও খুব ভালোভাবে গেছে। এরপরের দিন সন্ধ্যার সময় সেম টাইমে আমরা ওখানে বসে আছি, আড্ডা দিতেছি আমি এবং আমার ফ্রেন্ড, সেই ফ্রেন্ডটাই। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে বট গাছটার স্পষ্টভাবে আমি দেখতেছি বট গাছ থেকে মানে উপরের থেকে একটা কালো অবয়ব লোমস্য একটা মানে এই অশরীরী আত্মা গাছ থেকে ধীরে ধীরে নামতেছে, এবং কি তার ফেসটা যে বানরের যে ফেস সেমই, মানে একটা মানুষকে যখন এই পোস্টমর্টম করার পরে যে একটা যেমন একটা ফেস বাইর হয় তার সেম ফেস এটা ধীরে ধীরে নামার পর আমি ভাবলাম কি আমি হয়তো বা ভুল দেখতেছি। আমি সাথে সাথে আমার ফ্রেন্ডকে ইনফর্ম করলাম, আমার ফ্রেন্ডও খুব ভালোভাবে মানে তাকায় আছে এটার দিকে। তো আমরা দেখতেছি স্পষ্টভাবে এটা নামতেছে, ধীরে ধীরে নামতে এটা পুকুর পর্যন্ত আইসা, এটা একটা মানুষ নামাজ পড়া অবস্থায় রুকু দিলে যেরকম সেম এরকমভাবে মানে মোর দেন 3 to 4 মিনিটস এভাবে মানে আছে আর কি, রুকু দেওয়ার মতো অবস্থায় অর্ধেক হয়ে আছে আর কি। পরবর্তীতে অনেক 3-4 মিনিট পরে এটা ধীরে ধীরে পুকুরের দিকে নামে গেছে, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়টা দেখে আমরা ভয় পেয়ে গেছি, আমরা পরে বাসায় চলে গেছি। তো বাসায় গিয়ে আমি পড়তে পারতেছি না, পড়ার প্রতি আমার খুবই মানে অমনোযোগী হয়ে গেছি, খুবই খারাপ লাগতেছে, আমার শারীরিকভাবেও খুব মানে ভালো লাগতেছিল না আমার। তো আমি কি করছি, আমি 9টার সময় শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া করি নাই। তো শুয়ে পড়ছি কিন্তু আমার ঘুম আসতেছে না। আমার বেডরুমে এখানে আমি শুইছি, আমার আম্মুরা ভাবতেছিল আমি টেবিলের উপরে এখনও বসা পড়তেছি, কারণ আমি 10টার পরে খাওয়া দাওয়া করতাম। তো আমার আম্মুরা পাশের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতেছে, আমি আওয়াজ পাচ্ছি, তাদের কথার আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি যে 1 ঘন্টা ধরে শুয়ে আছি আমি ঘুমাই নাই। তো আমার যে পড়ার টেবিলটা এটা আমার মানে বেডের সাথে অ্যাডজাস্ট করা আর কি। তো আমি যখন শুই তখন আমি স্পষ্টভাবে পড়ার টেবিলের নিচে আমি দেখতে পাই আর কি। তো আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে সেম যে অবয়বটা, লোমস্য যে অবয়বটা, এবং কি মানে মুখটা লম্বা, বানরের মতো লম্বা একটা মুখ, এটা আমার দিকে খুবই মানে এই তিক্ততা হইলে একটা মানুষ এরকম মানে এইভাবে তাকাই আছে আমার দিকে, চোখগুলা লাল করে আমার দিকে তাকাই আছে, মনে হয় যে আমার উপরে খুবই রাগ, এরকম অবস্থা। পরে আমি দেখছি, আমি যখন তাকাইছি মানে 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে এটা লাফ দিয়ে আমার বুকের উপরে বসে আমার মানে এই গলা চাপ দিয়ে ধরছে 2 হাত দিয়ে। তখন আমি আমার শরীরে বিন্দু মাত্র শক্তি করতে পারি নাই, একদম আমার মনে হয়েছে আমি খুবই একটা ডেড বডি যেরকম, আমি এরকম কোনো লড়তে চড়তে পারতেছি না, আমি আওয়াজও করতে পারতেছি না।
30 সেকেন্ড পরে হইতে পারে আমি হঠাৎ করে মানে আওয়াজ করতে পারছি, আমি আমার আম্মুরে জোরে একটা ডাক দিছি, একটা ডাকে দিছি, ডাক দেওয়ার সাথে সাথে এটা লাফ দিয়ে নিচে নামে গেছে। নামে যাওয়ার পরে আমি আর এটার দিকে না তাকাই, আমি সাথে সাথে ব্ল্যাঙ্কেটটা আমার মাথার উপরে দিয়ে দিয়েছি, আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে চলে গেছি। তো আমার আম্মু আমার ডাক্তারটা শুনতে পাই আসছে, আইসা বলতেছে কি হয়েছে, পরে লাইট জ্বালাইছে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আসলে আমি কি আমার আম্মু নাকি অন্য কেউ, কারণ আমি তখন মানে বিশ্বাসই করতে পারতেছি না আমার সাথে কি হচ্ছে। তো আমি ভয়ে আর আমি করি নাই, মানে ব্ল্যাঙ্কেটের থেকে বাইরে নেই আর কি। তো পরবর্তীতে আমার আম্মু আবার লাইট বন্ধ করে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আচ্ছা স্বাভাবিক হইলাম অনেকক্ষণ পরে। তো এটা আমি আর কাউকে বললাম না, ভাবলাম যে এটা আমার ভুল হইতে পারে। তো এরপরের দিন সন্ধ্যার সময় আমার আম্মু আমারে বলতেছে যে দোকান থেকে কিছু নিয়ে আসার জন্য, সামথিং কিছু একটা নিয়ে আসার জন্য বলতেছে। তো আমি দোকানে যাচ্ছি, দোকানে যাওয়ার আগে আমাদের বাড়ি থেকে বাইর হইলে মানে 2 মিনিট হাঁটার পরেই একটা মোড় আছে, এখানে 3 রাস্তার মোড়, এখানে একটা তাল গাছ আছে, খুবই পুরনো একটা তাল গাছ। এই তাল গাছকে নিয়েও অনেকগুলো ঘটনা আমাদের গ্রামে শুনতে পাওয়া যায় আর কি। তো এটা কেউ কাটেও না, কেউ এটার মানে কোনো কিছু ঢালও কাটে না, কিচ্ছু কাটে না। তো আমি লক্ষ্য করলাম যে এই তাল গাছের নিচ থেকে মানে একটা সাদা একটা এই মুরগি এবং ছোট ছোট 3-4টা বাচ্চা মানে সিধা এত লম্বা তাল গাছে উঠে যাচ্ছে হেঁটে হেঁটে। পরে একদম উপরে যখন উঠলো তখন আমি দেখলাম সেম যে অবয়বটা এটা বসে আছে আমার দিকে, খুবই মানে রাগান্বিতভাবে তাকিয়ে আছে এবং কি চোখগুলা খুবই লাল করে আছে। তো পরে আমি আর মানে ওটার দিকে না তাকাই আমি সাথে সাথে মানে এক দৌড় দিয়ে বাসায় চলে গেছি। খুবই মানে সন্ধ্যার সময়, তখন সময়টা ছিল খুবই সন্ধ্যা। তো আমি সাথে সাথে বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পরে আমি কাঁপতেছি, আমার মুখ দিয়ে কোনো কথা বাইর হতেছে না। আমার আম্মু বলতেছে মানে এটা আনছত নি, কি হয়েছে তোর, তুই কি ভয় পাইছ নাকি, কি হয়েছে? আমার আম্মু আমার অনেক মানে কোশ্চেন করতেছে। আমি প্রায় আধা ঘন্টার মতো কোনো কথাই বলতে পারতেছি না। তো পরবর্তীতে যখন আমি নর্মাল হইলাম, আমি ধীরে ধীরে আমার আম্মুকে বিষয়গুলো খুলে বললাম এট ফার্স্ট থেকে। তো আমার আব্বু একজন হুজুর মানুষ, আমার আব্বু মানে ঝাড়ফুঁক করে এগুলো খুবই ভালো জানে। তো আম্মু যখন আব্বুরে বলছে, আব্বু আমার আইসা পানি পড়া দিছে বা তাবিজ টাবিজ যা ঝাড়ফুঁক লাগে এগুলো করছে, করার পরে আমি একটু স্বাভাবিক হইলাম। বাট 6 মাস পর্যন্ত আমি একা ঘর থেকে বাইরে হতে পারতাম না। আমার আম্মু কোথাও যদি আমাকে এক রুমে রেখে আরেক রুমে গেলেও আমি খুবই চিৎকার দিয়ে উঠতাম, ভয় পাইতাম। আমি খুবই একটা আতঙ্কের ভিতরে ছিলাম, আমাকে নিয়ে আমার ফ্যামিলি খুবই মানে আতঙ্কে ছিল, কারণ আমি এরকম কেন করতেছি তারা নিজেরাও বুঝতেছিল না। তখন আমারও মাথায় ধরতেছে না যে আমি কেন করতেছি। তো পরে ধীরে ধীরে মানে আমি স্বাভাবিক হইলাম। এরপরে আমি প্রায় 1-1.5 বছর পরে আমি আর এটা থেকে আর কোনো কিছু রিয়েলাইজ করি নাই। 1-1.5 বছর পরে আমি যখন বাইরে আসার পরে আমি শুনতে পাই যে তার যে মেজো ছেলেটা সে ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে। ঠিক আছে নি, মানে নো রিজন, এটা সুসাইড করছে সে, কারণ সে নিজে ইচ্ছাকৃতভাবে ওখানে লোকে দেখতেছে যে মানে নিজে ইচ্ছাকৃতভাবে সে নাকি মাথাটা মানে রেল লাইনের উপরে দিয়ে দিচ্ছে, বা সে হিজ ডাই। তো এরপরে কয়েক মাস পরে তার যে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা মানে বিষ খাইছে সুসাইড করছে। তো সুসাইড করার পরে তারা মানে তখন রিয়েলাইজ করতে পারলো যে একে 3টা মানুষ মানে সুসাইড করতেছে, কেন করতেছে কোনো রিজন ছাড়া, তারা কোনো খুঁজে পাচ্ছে না। তো এক পর্যায়ে তারা ওই যে আগে যে স্বপ্নে দেখানোর যে কাহিনীগুলো এগুলা তাদের মনে পড়লো, এবং কি তারা এখন অলরেডি ওই জায়গা থেকে তারা চলে গেছে, ওই জায়গাটা ছেড়ে তারা চলে গেছে। এখন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। সো এটা ছিল আমার ঘটনা, যদিও ঘটনাটা অনেক লম্বা, আমি আসলে গোছাই বলতে পারতেছি কিনা সেটাও আমি জানি না, কারণ এটা আমার ফার্স্ট স্টোরি ছিল। তো ধন্যবাদ লিসেনার, ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com, এবং আজকে উই হ্যাভ এ ভেরি স্পেশাল এপিসোড ফর ইউ, যেখানে আমরা বাসায় বসে সবাই ঘটনা পাঠিয়েছেন আমাদের কাছে, এবং আমি বাসায় বসে আপনাদের কাছে এই ঘটনাটা পৌঁছে দিচ্ছি। পুরো জিনিসটাই হোমমেড একটা ব্যাপার, সুতরাং কাউকে বাসার বাইরে যেতে হলো না, কিন্তু শোটা নেমে গেল। চমৎকার। এবং এই জন্য আপনাদের আরও সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা পরবর্তীতে আরও অনেক ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন, এবং সেই ঘটনা যদি আপনি পাঠান, যদি অব্যাহত রাখেন এভাবে পাঠানো, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখন যেটা চাই সেটা হচ্ছে যে আপনাকে ইমেল অ্যাড্রেসটা জানতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। এখানে যত বেশি পারেন আমাকে অডিও ক্লিপ পাঠান, এবং সেই অডিও ক্লিপ দিয়েই আপনাদেরকে সামনের সময়গুলোতে ঘটনা শোনাবো, যতদিন পর্যন্ত আমাদের পুরো পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে। চেষ্টা করবো ততদিন পর্যন্ত ভূত.com চালিয়ে যাওয়ার জন্য। এই জন্য আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। এখন চলে যাব আমি আমাদের খুবই একজন পরিচিত, আমাদের একজন লিসেনার প্লাস আমার খুব কাছের একজন, তার কাছে, এবং তার পরিচয় সেই দিক আমি আশা করছি সেই তার পরিচয় দিবে। এবং
আমার মনে হয় যে আপনাদের কাছে তার ঘটনাটিও ভালো লাগবে। তিনিও বাসায় বসে আমাদের ঘটনা পাঠিয়েছেন এবং আশা করছি যে তার এই অডিও ক্লিপটি আপনারা অনেক বেশি পছন্দ করবেন। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি আজকে যে স্টোরিটা শেয়ার করব এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ফ্রেন্ডের নাম হলো আকিব। তো আকিবের এলাকায় এক দম্পতি ছিল, সেই দম্পতির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সেই দম্পতি অনেকদিন কোনো বাসা খুঁজে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে তারা গাজীপুরের দিকে একটি বাসা পায়। সেই বাসাটা ছিল একেবারে রাস্তার ধারে, একেবারে রোড সাইডে একটা বারান্দা ছিল। তো সেখানে হচ্ছে তারা ওঠে যথারীতি, তাদের নতুন বাসায় শিফট করার পরে তার হাজব্যান্ডের কোনো একটা কারণে 7 দিনের জন্য ঢাকার মানে গাজীপুরের বাইরে যাওয়া লাগে। এরপরে রাসেল ভাইয়া যখন হচ্ছে তার হাজব্যান্ড বাড়ি থেকে চলে যায়, তখন হচ্ছে তার ওয়াইফকে একা রেখে যায় এবং বলে যে কোনো যদি সমস্যা হয় প্রতিবেশীরা আছে, প্রতিবেশীদের সাথে শেয়ার করবা, কিংবা কোনো সমস্যা হলে তাদের কাছে যাবা, তারা হেল্প করবে তোমাকে। তো রাসেল ভাইয়া একদিন তার ওয়াইফ, মানে সবকিছু ঠিকঠাক ছিল, একদিন হচ্ছে তার ওয়াইফ ঠিক দেখে যে তার বাসার বাইরে অর্থাৎ ওই রোডের ধারে একটা সাদা বিড়াল হেঁটে যাচ্ছে। তো সে সেই বিড়ালটাকে আদর করার পরে সে বাসায় এসে রান্না বান্না করে সে শুয়ে পড়ে। এরপরে রাসেল ভাইয়া হঠাৎ করে বারান্দা থেকে আওয়াজ পায় যে মানে ম্যাও করে একটা আওয়াজ, খুব করুণ শব্দ, এবং মানে কোনো একটা কাচের কিছু ভেঙে যাওয়ার একটা শব্দ পায়। এরপরে সে দৌড়ে সেই বারান্দায় চলে যায় যে কি হয়েছে সেটা দেখার জন্য। এরপরে রাসেল ভাই যেয়ে দেখতে পারে সেই বিড়ালটার গলা পুরো আলাদা করা এবং মানে কি বলবো চারিদিকে রক্তে ভাসা, এবং রাসেল ভাই একটা কাচের জার কিংবা কাচের বোতল বলা যেতে পারে, সেটা হচ্ছে ওই বিড়ালের মৃতদেহের ওইখানে পড়ে আছে ভাঙা অবস্থায়। এরপরে রাসেল ভাই মোটামুটি সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তার ওয়াইফ কিছু জিনিস নোটিস করে। প্রত্যেকদিন রাত্রেবেলা কেউ হয়তো হঠাৎ করে কিচেনে কাজ করছে কিংবা এই টাইপের সাউন্ড পাচ্ছে, কিংবা কেউ ওয়াশরুমে যাচ্ছে, ওয়াশরুমে যে ট্যাপ ছেড়ে দিচ্ছে, কিংবা কেউ অন্য রুমে সাউন্ড করছে, আবার মাঝে মাঝে বাচ্চার আওয়াজ, বিভিন্ন ধরনের সাউন্ড সে শুনতে পেত। প্রথম দিকে রাসেল ভাই সে মনে করতো যে সে বিভিন্ন ধরনের ভূতের স্টোরি পড়ে কিংবা এই টাইপের অনেক কিছু সে অবজার্ভ করে, যার কারণে মানে হয়তো বা এই টাইপের কোনো হ্যালুসিনেশন কিংবা এই টাইপের কোনো সমস্যা হতে পারে তার সাথে। কিন্তু রাসেল ভাই একদিন সে কোনো একটা কারণে ওই যখন সাউন্ডটা পায় সে সাহস করে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে দেখতে পারে রাসেল ভাই কোনো একটা ছায়া মূর্তি ঠিক তার মানে বারান্দার দিকে দৌড় দেওয়ার পরে এটা দেখে সে মনে করে যে আচ্ছা মানে কিছু হয়তো সমস্যা হচ্ছে, সে একটু ভয় পেয়ে যায়। এরপরে সে হাত মুখ ধুয়ে তার বিছনায় শুয়ে পড়ে। এরপরে রাসেল ভাই পরের দিন সকালবেলা উঠে সে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। তখন রাসেল ভাই ঠিক তার আয়নার পেছন সাইডে ছিল তার জানালা, এবং জানালা দিয়ে দেখতে পারে কোনো একজন মানুষ, মানে ওই ছায়া মূর্তিটা আর কি, ওইটা তখন হচ্ছে বোঝা যাচ্ছে যে মানে কোনো একটা মানুষের মতো আকার, সে উকি দিচ্ছে। এটা দেখে রাসেল ভাই সে পেছনে ঘোরে এবং দেখতে পায় যে সে ছায়ামূর্তিটা, মানে সে স্পষ্ট দেখতে পাচ্ছে যে সে ছায়ামূর্তিটা জানলা থেকে উকি দিয়ে আবার সরে গেল। তো রাসেল ভাই এরপরে সে জানলা টানলা আটকিয়ে তার প্রতিবেশীদের বাসায় চলে যায়, যে বলতে থাকে যে আমি বিভিন্ন সমস্যার মধ্যে আছি। তো তখন হচ্ছে প্রতিবেশীরা এই সমস্যাগুলো শুনে বলে আচ্ছা সমস্যা নেই, এরপরে যদি তুমি কখনো কোনো কিছু অনুভব করো আমাদেরকে একটু জানাবে, আমরা তাহলে থাকবো। এরপরে রাসেল ভাই তার একজন প্রতিবেশী, মানে তার ফ্রেন্ড বলতে পারেন, সে তার বাড়িতে এসে থাকা শুরু করে। এখন রাসেল ভাই পাশের রুমটাতে সেই মানুষটি ছিল, এবং সেই যে যার সাথে ঘটনাগুলো ঘটছে সে একটি রুমে শুয়েছিল। রাসেল ভাই ঠিক যখন শুয়েছিল সে দেখতে পারে রাত্রেবেলা যে তার মাথার উপরে অর্থাৎ একদম ঠিক বরাবর উপর দিকে সে ছায়ামূর্তিটা গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। এবং রাসেল ভাই এটা দেখার পরে সে এতটা ভয় পেয়ে যায়, সে দৌড়ে সে আরেকজনের কাছে চলে যায় যে তার পাশের রুমে ছিল। তার কাছে যাওয়ার পরে সে বলতে থাকে যে মানে এরকম কিছু হচ্ছে আমার সাথে, আমি ওই রুমে শুতে পারছি না, আমি কি করবো আমি জানি না বলে রাসেল ভাই সে তার জ্ঞান হারায়। এরপরে তাকে সকালবেলা সবাই হচ্ছে তাকে উদ্ধার করে, এবং সেই যে আপুটি ছিল তার সাথে সে হচ্ছে তার মাথায় পানি টানি দিয়ে সবকিছু ঠান্ডা করে সবকিছু বলে সবাইকে। আর ঠিক এর মাঝে রাসেল ভাই হঠাৎ তার হাজব্যান্ড চলে আসে তার বাসায়। আসার পরে সে ফার্স্টেই করে কি, তার যে হুজুর আছে সে এলাকায়
এবং বড় মসজিদটা আছে সেই হুজুরের কাছে যায় এবং হুজুরের কাছে শোনে যে হুজুর এই বাড়িতে এমন কি আছে, আপনি একটু আমার সাথে চলেন। তো সাথে যাওয়ার পরে হুজুরও সাথে আসে, আসার পরে বললো যে এই বাড়িতে একজন লোক থাকতো, যেহেতু হচ্ছে এই বাড়ির আসল মালিক তারা বিদেশে অবস্থানরত আছেন, তো এবং কেয়ারটেকার এটা দেখাশোনা করে। সো সেই বাড়িতে একজন লোক হঠাৎ করে উঠেছিল। সেই লোকটা একাই থাকতো ঘরে, দাড়িওয়ালা, এবং সে হচ্ছে বিভিন্ন ধরনের রিচুয়ালস কিংবা এই টাইপের জিনিসগুলো সে পালন করতো, কিংবা ব্ল্যাক ম্যাজিক কিংবা জিন হাজির, আত্মা হাজির, এই টাইপের কাজগুলো সে করে থাকতো সাধারণত। তো সেই ওয়াইফ, যে লোকটার ওয়াইফকে জিজ্ঞেস করে যে আপনি কি কিছু এরকম কোনো অস্বাভাবিক কি হয়েছিল আপনার সাথে, শুরু থেকে একদম বলেন। তো সে একবারে ওই যে বিড়ালের স্টোরি থেকে শুরু করে সে সব কিছু বললো। বলার পরে সে হুজুরটা বলে যে এই বাড়িতে এখনো একটা বদ জিনের আছর আছে। সেটা হচ্ছে সেই লোকটা হয়তো একটা কোনো জিন বন্দি করেছিল। সেই বন্দি করার পরে যখন সে বিড়ালটা কোনো মতে হয়তো ওই জারটাকে ভেঙে ফেলে এবং সে জিনটা যখন মুক্তি পায়, সে প্রথমে সেই বিড়ালটার রক্ত পান করে কিংবা এই টাইপের বিড়ালটাকে আগে মেরে ফেলে। এরপরে রাসেল ভাই মানে বিভিন্ন ধরনের সমস্যা কিংবা ওই মহিলাটার উপরে বিভিন্ন আক্রমণ করারও হয়তো বা ট্রাই করেছিল সেই জিনটা। এবং হুজুর পরে ঘর বন্ধ করে দিয়ে যায়। ঘর বন্ধ করার পরে বলে যে এই জিনটাকে এখান থেকে হয়তো বা সরানো যাবে না, কেননা এই জিনের সাথে অনেক কিছুই হয়তো অনেক অত্যাচার করা হয়েছে এই জিনটার উপরে, এবং এই জিনটা অনেক শক্তিশালী। তো তাকে বলা হয় যে আপনি তাহলে বাসাটা চেঞ্জ করে ফেলেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি। এরপরে রাসেল ভাই তারা যত দ্রুত সম্ভব সে বাসা থেকে সরে যায়, এবং সে বাসাটা এখনও রাসেল ভাই গাজীপুরে এখন পর্যন্ত তালাবদ্ধই আছে। সে বাসাটাতে এখনো কেউ উঠতে পারে না। Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আজকে দেখতে দেখতে আমাদের যে এপিসোডটা, সেই এপিসোডটা শেষ হয়ে গেল, কিন্তু এই এপিসোডে চমৎকার কিছু স্মৃতি থেকে গেল। আমাদের Bhoot.com-এর প্রথম একটি এপিসোড, যে এপিসোডটি আমরা বাসায় বসে সবাই করতে পেরেছি, এবং আমরা বাসার বাইরে না গিয়ে আমরা নিরাপদে থেকে আমরা আমাদের নিজেদের জায়গায় থেকে আমরা এরকম একটি এপিসোড আপনাদের উপহার দিতে পেরেছি। আমাদের চারিদিকে হয়তো এখন দুঃসময়, আর দুঃসময়েই আমরা সবচেয়ে বেশি ভুল করি। সুতরাং মাথা রাখতে হবে ঠান্ডা এবং হৃদয় রাখতে হবে উষ্ণ। আমরা পরস্পরের প্রতি যেভাবে এগিয়ে যাব, সহযোগিতার হাত বাড়িয়ে দেব, ঠিক একইভাবে আমরা আমাদের নিজেদের খেয়াল রাখবো। যে নিজেকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসে, যে অন্যকে ভালোবাসে সে পুরো দেশের মানুষকে ভালোবাসে। আমার কাছে তাই মনে হয়। সুতরাং আপনি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনার চারপাশের মানুষগুলোর প্রতি, এবং আমি যেটা বলেছি যে Bhoot.com-এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শুধু বলবো না, পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আছেন, আপনাদের চারপাশের মানুষগুলোকে আপনারা সহযোগিতা করুন। এবং আপনাদের সাথে আমি সব সময় আছি। আমার কাছে যে ধরনের সহযোগিতা আপনারা চান, সেই ধরনের সহযোগিতা আপনারা পেতে পারেন। আপনাদের চারপাশের মানুষ, যেই মানুষটি আপনার বাসার ড্রাইভার ছিলেন, যেই মানুষটি আপনাকে প্রতিদিন রিকশায় করে স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে নিয়ে যেতেন, যেই মানুষটি আপনার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে আসতেন, সেই সমস্ত মানুষকে আপনি সাহায্য করুন যতটা পারেন। একেবারেই লজ্জা করবেন না আপনার ক্ষমতা নিয়ে বা আপনার কতটুকু দেবার আছে সেটা নিয়ে। আপনি যা দেবেন সেটাই তার দরকার। এবং চারপাশের মানুষগুলোকে যদি আমরা সহযোগিতার হাত না বাড়াই, তাহলে এভাবে একা বাঁচার মধ্যে কোনো আনন্দ নেই। বাঁচতে হয় সবাইকে নিয়ে। এই দেখেন, পুরো পৃথিবী এখন এক হয়ে যাচ্ছে, এবং এই যে পুরো পৃথিবীর মানুষ যখন খারাপ থাকে, আমরা তো পৃথিবীর বাসিন্দা, আমাদের কিন্তু খারাপ লাগে, আমাদের হৃদয় কাঁদে, আমাদের মন খারাপ হয়। এই দুঃসময় চলে যাবে, আমরা সবাই আবার একটা সুস্থ পৃথিবী পাবো। সেই সুস্থ পৃথিবীর জন্য আমাদের চিন্তাগুলোকেও সুস্থ করাটা খুব বেশি জরুরি। আমাদের মধ্যে একাত্মবোধ যদি না থাকে, সহানুভূতি যদি না থাকে, তাহলে কি লাভ হলো আমাদের এই জীবনের? আমার মনে হয় আমরা চারপাশের মানুষগুলোকে দেখব, সেই সাথে বিধিনিষেধগুলো মেনে চলবো। হাত ধোবো বারবার, চোখে হাত দেবো না, নাকে হাত দেবো না, মুখে হাত দেবো না, এবং সামাজিক দূরত্ব বজিয়ে রাখবো। আর মনে রাখবো আমাদের ইমেল অ্যাড্রেসটি russell.bhoot.com@gmail.com। অডিও ক্লিপ পাঠাতে একেবারেই ভুলবো না, যদি Bhoot.com সামনের দিকে এগিয়ে নিতে চাই তাহলে। আর সেই সাথে
সবার সুস্থতা কামনা করছি। ফিরে আসবো আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাকে বলবো ভূত.com-এর সাথেই থাকুন। টাটা। Spirit, be here with me. Get to me. Hood.com. The fear returns with Russell.